ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। গল্পের ৯তম অংশ। ৫ দিন পর। দুপুরবেলা মেঘ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে জামাকাপড়গুলো ব্যালকনিতে শুকাতে দিয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাওয়েল দিয়ে চুল শুকাতে লাগল। ঠিক তখনই মেঘের ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসলো। মেঘ এক হাতে টাওয়েল টানিয়ে চুল মুছতে মুছতে বেডের উপর থেকে ফোনটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করল। মেসেজটা ওপেন করতেই মেঘ খুশিতে ইয়াহু বলে একটা চিৎকার দিল। কারণ মেসেজটা সাইফা করেছে, আর ওতে লেখা ছিল, আপি আজকে বড়রা সবাই আলিশা আপিদের বাড়িতে যাবে হিয়ান ভাইয়া আর আলিশা আপির বিয়ের ডেট ফিক্সড করতে। মেঘ ফোনটা বেডের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেও বেডের উপর উঠে খুশিতে লাফাতে লাগল। তখনই কেউ ওর রুমের দরজাটা ঠাস করে ধাক্কা দিয়ে খুলে ভিতরে প্রবেশ করল। দরজা খোলার শব্দ পেয়ে মেঘ লাফানো থামিয়ে ভ্রু কুঁচকে দরজার দিকে তাকাল। দেখল, মিহির রুমের মধ্যে ঢুকে দরজাটা লক করে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে এসে বেডের উপরে ধপ করে বসে পড়ল। মেঘ মিহিরের দিকে তাকিয়ে দেখল, মিহিরের গায়ে এখনো পাঞ্জাবি, পায়জামা আর টুপি পরে আছে। ও বুঝতে পারল মিহির মসজিদ থেকে জুমার নামাজ পড়ে সোজা ওর রুমে এসেছে। কিন্তু হঠাৎ কেন এত রেগে আছে সেটা মেঘ কিছুতেই বুঝতে পারল না। ও বেড থেকে এক লাফ দিয়ে নিচে নেমে এসে মিহিরকে উদ্দেশ্য করে বলল, কিরে তোর চোখ মুখ এমন টুকটুকে লাল হয়ে আছে কেন? কেউ কি তোর চেহারায় মরিচের গুঁড়োর ফেস প্যাক লাগিয়ে দিয়েছে নাকি? মিহির রাগী চোখে মেঘের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেই। মেঘ দুহাত নিজের কোমরে রেখে বলল, কিন্তু কেন? ও আচ্ছা, তোকে মনে হয় আজকে মসজিদ থেকে জিলাপি দেয়নি তাই না? মেঘের কথা শুনে মিহিরের রাগটা আরো দুগুণ বেড়ে গেল। ও মেঘের দিকে তাকিয়ে মৃদু চিল্লিয়ে বলল, ইউ শাট আপ। কি মনে করে কি ওরা নিজেদের, ওদের যখন যা ইচ্ছে ওরা তাই করবে? মিহিরের কথার মাঝে মেঘ ওকে থামিয়ে দিয়ে ওর কথার রেশ ধরে নিজেও সুর টেনে বলল, ঠিকই তো, কি মনে করে ওরা নিজেদের? আমার ভাইকে সামান্য একটা জিলাপি খেতে দিল না? ওরা জানে না, আমার ভাই চাইলে জিলাপির পুরো একটা দোকান কিনে নিতে পারে। শুধু কিনতেই পারে না, আমার ভাই নিজেও খুব সুন্দর জিলাপি বানাতে পারে। এর প্রমাণ আমি নিজেই। কারণ আমি আমার ভাইয়ের হাতের বানানো জিলাপি খেয়ে টানা 1 ঘন্টা বমি করেছি। ইনফ্যাক্ট এখনো ওই দিনের জিলাপির টেস্টটা মনে পড়লেই বমি চলে আসে। ওহ আল্লাহ, টেস্টটা কি দারুণ ছিল! একদম মনে রাখার মতো। মিহির বেড থেকে একটা বালিশ নিয়ে মেঘের দিকে ছুঁড়ে মেরে বলল, স্টপ ইট মেঘ। আমি কিন্তু এই মুহূর্তে ভীষণ রেগে আছি। তুই যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছিস তাহলে তোকে আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলব। মিহিরের কথা শুনে মেঘ অবাক হওয়ার ভান করে বলল, ওহ মাই আল্লাহ! সামান্য জিলাপি খেতে পারিসনি তাই নিজের বোনকেই মেরে ফেলবি? মেঘের কথা শুনে মিহিরের মনে হচ্ছে ওর গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। ও একটা খেয়ে ফেলা লুক নিয়ে মেঘের দিকে তাকিয়ে আছে। রাগে ওর সারা শরীর জ্বলে যাচ্ছে। মেঘ আবারও একই ভঙ্গিতে বলল, কালকে সকালের ব্রেকিং নিউজ। জুমার দিন মসজিদ থেকে এক তরুণকে জিলাপি না দেওয়ার জন্য তরুণটি রেগে নিজের বোনকে বালিশ চেপে হত্যা করেছে। যুবকটির বাসার পাশের লোকজন বলাবলি করছে, যুবকটি একজন টুরু জিলাপি খোর ছিল। এতক্ষণ মেঘের কথাগুলো মিহির চুপচাপ সহ্য করলেও এইবার আর সহ্য করতে পারল না। ও বসা থেকে দাঁড়িয়ে মেঘের হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওকে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে ওর গালাটা চেপে ধরল। তবে এমন ভাবে চেপে ধরেছে যাতে মেঘের একটুও ব্যথা না লাগে। মিহির মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করতে করতে বলল, মানা করার পরেও কখন থেকে জিলাপি জিলাপি করে আমার কান ঝালাপালা করে দিচ্ছিস, তোকে তো আজকে মেরাই ফেলব। মেঘ একটু কান্নার অভিনয় করে বলল, হায় আল্লাহ, এই দুঃখ মুই কারে দেখামু। মোর নিজের মায়ের পেটের ভাই মোরে সামান্য একটা জিলাফির লইগা খুন করতে চাইতাছে। ওরে কেউ মোরে একটা কচু গাছ দিলা না কেন? এই দিন দেহার আগে মুই কচু গাছে ফাঁস দিয়া মইরা যাইতাম। মেঘের কথা বলার স্টাইল দেখে মিহির ফিক করে হেসে দিল। ও মেঘের গলা থেকে হাত সরিয়ে দিয়ে হাসতে হাসতে গিয়ে বেডের উপর বসে পড়ল। তারপর হাসতে হাসতে ধপ করে বেডের উপর শুয়ে পড়ল। মিহিরকে এভাবে হাসতে দেখে মেঘ মুচকি একটা হাসি দিল।
কারণ ও এতক্ষণ মিহিরকে হাসানোর জন্যই এইসব আজগুবি কথাগুলো বলছিল। ও জানে মিহিরের রেগে গেলে একদম মাথা ঠিক রাখতে পারে না, যখন তখন উল্টাপাল্টা কাজ করে ফেলে। মেঘ ধীর পায়ে মিহিরের দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসে পড়ল। তারপর কোমল স্বরে জিজ্ঞেস করল, রাগ কমেছে? এইবার বল, হঠাৎ এত রেগে গেলি কেন? বাসা থেকে যখন বের হয়েছিলি তখন তো ঠিকই ছিলি। মেঘের কথাটা কানে আসতেই মিহিরের হাসি থেমে গেল। ও মেঘের দিকে তাকিয়ে চোখে মুখে কাঠিন্য ভাব এনে মেঘকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আবিররা সবাই আমাদের বাড়িতে কি করছে? ওদের সাহস হয় কিভাবে আমাদের বাড়িতে আসার? এত কিছুর পরেও ওরা কোন মুখে আমাদের বাড়িতে আসে? মেঘ মিহিরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কুল ডাউন ব্রো। এতে এত হাইপার হওয়ার কিছু নেই। আবির আর জেরিন আমার সাথে এত বড় একটা অন্যায় করার পরেও যখন বাবাই মাম্মাম ওদের মাফ করে দিয়ে সেদিন বিয়েতে যেতে পেরেছিল, তাহলে জেরিন আমার গায়ে সামান্য একটা ফুলদানি মেরেছিল, এই জন্য ওকে মাফ করা কি এমন ব্যাপার? এটা তো একদিন হওয়ারই ছিল। কোনো একদিন জেরিন এসে বাবার সামনে ন্যাকা কান্না কাঁদত আর বাবাই সবকিছু ভুলে ঠিক ওকে মাফ করে দিত। মিহির শোয়া থেকে উঠে বসে বলল, আমি ওদের সাথে এক মুহূর্তেও এখানে থাকতে পারবো না। ওদের আমার চোখের সামনে দেখলে আমি কিছুতেই নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। ইচ্ছে করে সবগুলোর মাথা কেটে ফুটবল খেলি। মেঘ মিহিরের এক হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে মৃদু একটা হাসি দিয়ে বলল, নিজের রাগটাকে কন্ট্রোল করতে শেখ। এইভাবে হুটহাট রেগে গিয়ে উল্টাপাল্টা কাজ করা একদম ভালো কথা নয়। তুই যদি রেগে গিয়ে এই মুহূর্তে ওদের উল্টাপাল্টা কিছু বলিস তাহলে মাম্মাম বাবাই তোকেই বকা দিবে। আর ওরাও তোকে গুন্ডা, রাস্তার ছেলে এইসব বলে তোকে কথা শোনাবে। তাছাড়া ওরা যেহেতু আমাদের মেহমান তাই ওদের কিছু বলে অপমান করা মানে মাম্মাম বাবাইকেও অপমান করা। সবাই বলবে আমাদের মা বাবা আমাদের শিক্ষা দিতে পারেনি। তার থেকে কয়েকটা দিনেরই তো ব্যাপার, একটু দাঁতে দাঁত চেপে সহ্য করে নে। মিহির অবাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। ও ভাবতেও পারেনি মেঘ এই ব্যাপারটা এতটা হালকা ভাবে নিবে। ও অবাক কণ্ঠে মেঘকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আবির আর জেরিন ওদের ফ্যামিলির লোকেরা ওদের সবাইকে দেখলে তোর কষ্ট হয় না? ওরা আমাদের সাথে কি কি করেছে সেই কথাগুলো মনে পড়ে না? মেঘ একটা মলিন হাসি দিয়ে বলল, এখন আর এসব আমার কাছে ম্যাটার করে না। একটা সময় ছিল যখন এসব ভেবে খুব কষ্ট পেতাম। কিন্তু এই শহরে এসে লাস্ট 4 বছরে সবার থেকে এত এত ভালোবাসা পেয়েছি যে ওদের দেওয়া কষ্টগুলো এখন তুচ্ছ মনে হয়। যেখানে ওরা কোনো দিন আমাদের মানুষ বলেই মনে করেনি, সেখানে এই মানুষগুলো সব সময় মিহির আর মেঘকে সবার আগে প্রায়োরিটি দিয়েছে। আজ অবধি এনারা কেউ আমাদের একটা ধমক দিয়েও কথা বলেনি। কখনো এমন কোনো কথা বলেনি যাতে আমরা হার্ট হই। সব সময় আমাদের খুশি রাখার চেষ্টা করেছে। আর এত মানুষের ভালোবাসার কাছে ওদের দেওয়া কষ্টগুলো এখন আর মনে পড়ার প্রশ্নই ওঠে না। মেঘের কথা শুনে মিহির মেঘের চেহারার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। ওর বোনটা সত্যিই অনেক বড় হয়ে গেছে। কথায় কেমন বড়দের মতো ম্যাচুরিটি এসেছে। মিহির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভেবে মেঘকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বনু, আবির আর জেরিনকে একসাথে দেখলে তোর কষ্ট হয় না? হঠাৎ মিহিরের এমন প্রশ্নে মেঘ ভরকে গেল। ও অবাক চোখে মিহিরের দিকে তাকিয়ে বলল, ও আট হোয়াই, ওদের দুজনকে দেখলে আমার কোন দুঃখে কষ্ট হবে রে ভাই? মিহির একটু মজা করে বলল, না মানে, যতই হোক আবির তোর উডবি হাসবেন্ড ছিল। জেরিনের জায়গায় এখন তোর থাকার কথা ছিল। তাই জিজ্ঞেস করছিলাম আর কি, এখন ওদের দেখে তোর জেলাস ফিল হয় না? মিহিরের কথা শুনে মেঘ বোকার মতো মিহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর হাতের উল্টোপিঠ মিহিরের কপালে ঠেকিয়ে চিন্তিত হওয়ার ভান করে বলল, এই ভাইয়া, তোর গায়ে আবার জ্বর টর আসেনি তো? নাকি মসজিদ থেকে আসার সময় তোকে পাগলা কুকুরে কামড়ে দিয়েছে তাই এসব ভুলভাল বকছিস? আবির আর জেরিনকে একসাথে দেখে আমি কেন জেলাস ফিল করব? আমি কি আবিরকে ভালোবাসতাম নাকি? আরে ভালোবাসা তো দূরের কথা, ও তো কোনোদিন আমার ক্রাশ, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু কিচ্ছু ছিল না। ইনফ্যাক্ট আমি কোনোদিন ওর দিকে ভালো করে তাকাইও নি। কারণ ব্যাটাকে আমার ছোটবেলা থেকেই কেমন লুজ ক্যারেক্টার টাইপের মনে হতো। মেঘের কথা শুনে মিহির ফিক করে হেসে দিল। তারপর বসা থেকে দাঁড়িয়ে বলল,
জাস্ট কিডিং। তুই এতক্ষণ আমার সাথে জিলাপি নিয়ে মজা করলি, তাই আমিও একটু তোর সাথে মজা করলাম। এইবার নিচে চল, না হলে মা আবার বকা দিতে দিতে আমাদের কানের পোকা মেরে ফেলবে। মেঘ হেসে দিয়ে বলল, তুই যা, আমি নামাজটা পড়ে আসছি। একদম না, তুই আমার সাথে যাবি। আমি রুম থেকে ড্রেস চেঞ্জ করে আসতেছি, তুই ততক্ষণে নামাজটা পড়ে নে। খবরদার, আমার দেরি হলেও আমাকে ছাড়া একা একা একদম নিচে যাবি না। মিহিরের কথায় মেঘ মাথা নেড়ে সম্মতি জানালো। মিহির মেঘের সম্মতি পেয়ে দরজা খুলে রুম থেকে বের হয়ে আবার বাইর থেকে দরজাটা টেনে দিয়ে চলে গেল। মিহির আর মেঘ নিচে এসে দেখল মেহমানরা সবাই লাঞ্চ করতে বসে গেছে। এখানে মেঘের ফুপিরা, চাচ্চুরা, কাজিনরা সবাই আছে। মীরা রহমান আর কিছু সার্ভেন্ট মিলে সবাইকে খাবার সার্ভ করছে। আজম রাহমানও ওনাদের সাথেই বসেছে। মিহির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, কথা নেই, বার্তা নেই, 14 গোষ্ঠী শুদ্ধ সব এসে হাজির হয়েছে। কথাটা আর কেউ শুনতে না পেলেও মেঘ ঠিকই শুনতে পেয়েছে। ও মিহিরের হাতে আস্তে করে একটা চিমটি কেটে জোরপূর্বক ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বিহেভ ইউর সেলফ। এখানে বড়রা সবাই আছে, শুনে ফেললে কি ভাববে। মিহির একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাতে আমার কি, এটা তাসনিধ সাজ মিহিরের বাসা। এই জন্য মিহির এখানে যা খুশি তাই বলবে। কে কি ভাবল তাতে মিহিরের কিচ্ছু যায় আসে না। হি হি হি, এটা এখনো আজম রহমানের বাসা, তাই যা বলবি ভেবে চিনতে বলিস। বেশি উল্টাপাল্টা বললে বাবাইয়ের তোকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে 1 মিনিটও লাগবে না। শাট আপ, ইউ পুচকি মেয়ে, সব সময় বেশি কথা বলিস। এ কি তোমরা দুজন ওখানে দাঁড়িয়ে ফিসফিস করে কি কথা বলছো? এখানে খেতে চলে আসো। আজম রহমানের কথা শুনে মিহির আর মেঘ সামনে তাকালো। দেখল সবাই ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। আজম রহমান ওদের চোখ দিয়ে ইশারা দিয়ে চেয়ারে বসতে বললেন। ওরাও দুজন গিয়ে চেয়ারে বসে পড়ল। মেঘ একে একে মেহমানদের সবাইকে সালাম দিল। সবার সাথে কুশল বিনিময় করল। কিন্তু মিহির কারো সাথে কোনো কথাই বলল না। কারো দিকে একটা বারের জন্য তাকালো অবধি না। ওহু কেয়ার্স একটা ভাব নিয়ে বসে বসে ফোন টিপতে লাগলো আর খেতে লাগলো। মেহমানরাও কেউ সাহস করে মিহিরের সাথে কথা বলল না। কারণ ওরা আগে থেকেই জানে মিহির ছোটবেলা থেকেই রগচটা স্বভাবের। তার উপর এই কয়েক বছরে মিহির আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। এখন ওকে দেখতে আগের থেকে আরো বেশি রাগী মনে হয়। মিহিরকে ফোন টিপতে দেখে মেঘ ওর হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে বলল, খাবার সময় ফোন টিপতে হয় না, জানিস না? মিহির মুখ থেকে বিরক্তিকর একটা চ শব্দ উচ্চারণ করে বলল, কাজ করছি তো মেঘ, ফোনটা নিয়ে নিলি কেন? খাবারটা শেষ করেও কাজটা করা যাবে। আগে লাঞ্চ কমপ্লিট কর, তারপরে কাজটা করিস। বলেই মেঘ ফোনটা ওর পাশে টেবিলের উপর রেখে দিল। তখনই ফোনের রিং বেজে উঠল। মেঘ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল আহান ব্রো লেখাটা জ্বলজ্বল করছে। মেঘ ফোনটা মিহিরের দিকে এগিয়ে দিল। মিহির ফোনটা হাতে নিয়ে ব্রু কুঁচকে ফেলল। এই মুহূর্তে আহানের কল দেওয়ার কারণ বুঝতে পারল না ও। মিহির ফোনটা রিসিভ করে কানে ধরতেই বসা থেকে দাঁড়িয়ে গেল, তারপর তড়িঘড়ি করে বলল, সরি, সরি, সরি ব্রো, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমার একদম মনে ছিল না। বিলিভ মি, আমার সত্যিই মনে ছিল না। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 42। মিহির ফোনটা রিসিভ করে কানে ধরতেই বসা থেকে দাঁড়িয়ে গেল, তারপর তড়িঘড়ি করে বলল, সরি, সরি, সরি ব্রো, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমার একদম মনে ছিল না। বিলিভ মি, আমার সত্যিই মনে ছিল না। মিহির কথাগুলো এতটাই জোরে বলল যে সবাই খাওয়া রেখে হা করে ওর দিকে তাকিয়ে রইল। আবিরেরা সবাই এটাই ভাবছে যে ছেলেটা এতক্ষণ এতগুলো মানুষকে পাত্রা না দিয়ে নিজের মতো খাচ্ছিল, হঠাৎ কে এমন ফোন করল যে তার কথা শুনেই এতটা ব্যস্ত হয়ে গেল। মিহির ঘাড়টা একটু বাঁকা করে ফোনটা কাঁধের সাথে চেপে ধরে হাত ধুতে ধুতে বলল, চিল ব্রো, আমাকে জাস্ট 15 মিনিট টাইম দেও, আমরা তার মধ্যেই আসছি। কথাটা বলতে বলতে মিহিরের হাত ধোয়া হয়ে গেল। ও ফোনটা হাতে নিয়ে কেটে পকেটে পকেটে ঢুকিয়ে মেঘকে উদ্দেশ্য করে ব্যস্ত কণ্ঠ বলল, বনু হাত ধুয়ে নে, আর খেতে হবে না। আমরা এখন একটা জায়গায় যাব।
মেঘ ভ্রু কুঁচকে বলল, এই সময়ে আবার কোথায় যাব? আর কেনই বা যাব? মিহির মেঘের হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বলল, একটা কাজ আছে তাই যাব। যা, রেডি হয়ে আয়। মেঘ মিহিরের কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাত ধুয়ে উপরে রেডি হতে যাওয়ার জন্য পা বাড়ালো। ওরা দুজন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তার আগেই ওরা শুনতে পেল জেরিনের মা, বড় ফুপি, বলছেন, হ্যাঁ রে আজম, এখানে এসেও ছেলে মেয়ে দুটোকে ঠিকভাবে শিক্ষা দিতে পারলি না? দুটোই এখনো সেই আগের মতোই বেয়াদব রয়ে গেছে। আমরা গুরুজনেরা সবাই এখানে বসে আছি আর ওরা আমাদের পারমিশন না নিয়েই ড্যাং ড্যাং করে এইভাবে উঠে চলে গেল। মা বাবার পারমিশন অবধি নেওয়ার প্রয়োজন মনে করল না। এত বড় হয়ে গেছে অথচ এখনো ঠিকঠাক মতো আদব কায়দাটাও শিখাতে পারলি না। কথাটা কানে আসার সাথে সাথে মেঘ আর মিহির দাঁড়িয়ে গেল। মিহিরের রাগে কপালের রগ ফুলে উঠল। শীতল চোখ জোড়া মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর লাল হয়ে গেল। ওর হাত দুটো মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগল। মেঘ শুকনো একটা ঢোক গিলে মিহিরের দিকে তাকালো। দেখল মিহির রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। ও মনে মনে বলল, ফুপি মনি, আমাকে তো আমার মাম্মাম বাবাই আদব কায়দা শিখায়নি। কিন্তু তোমার মা বাবা তো তোমাকে কোথায় কি বলতে হয় সেটাও শিখায়নি। বাঘের লেজ ধরে নাড়া দিয়েছ, এবার ঠেল্লা সামলাও। মেঘ ভয় ভয় মিহিরের এক হাত জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলল, ভাইয়া কুল ডাউন। সব সময় সব কথা কানে নিতে হয় না। চল তাড়াতাড়ি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মিহির শান্ত ভঙ্গিতে বলল, তুই গিয়ে রেডি হয়ে নে, আমি আসছি। বলেই মিহির মেঘের হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে ডাইনিংয়ের দিকে চলে গেল। মেঘ ওখানেই ঠায় দাঁড়িয়ে ভীত চোখে মিহিরইর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিহির গিয়ে ওর হাত দুটো ডাইনিং টেবিলের উপর রেখে ভর দিয়ে একটু ঝুঁকে জেরিনের মাকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, মাই ডিয়ার ফুপি মনি, আপনি এখানে বেয়াদবির কি দেখলেন? এতটুকুতেই আমাদের বেয়াদব বলে দিলেন? আর আমাদের আদবকায়দা নেই কে বলল? যদি আদবকায়দা নাই থাকতো তাহলে আপনি এখনো এখানে সোজা হয়ে বসে থাকতে পারতেন না। হাত পা ভাঙা অবস্থায় ফ্লোরে পড়ে থাকতেন। তাই বলছি, পরের বার থেকে আমার বোনের সম্পর্কে কিছু বলার আগে অন্তত 100 বার ভেবে বলবেন। না হলে আমি যে কতটা বেয়াদব সেটা হাড়ে হাড়ে টের পাবেন। মিহিরের কথা শেষ হতেই মীরা রহমান মিহিরকে ধমক দিয়ে বলল, শাট আপ মিহির, গেস্টদের সাথে কেউ এইভাবে কথা বলে? ভুলে যেও না, উনি তোমার বড় ফুপি হয়। তাই ওনাকে রেসপেক্ট দিয়ে কথা বলো। আর এক্ষুনি সরি বলো ফুপিকে। মিহির তাচ্ছিল্য হেসে মীরা রহমানকে উদ্দেশ্য করে বলল, হুহো, সরি বলার প্রশ্নই উঠে না। আর ওনাকে তো আরই বলবো না। তুমি বরং তোমার সোকোল্ড ননদকে নিজের মুখটা সামলে কথা বলতে বলো। না হলে আমি ভুলে যাব উনি আমার বাবার বড় বোন হন। কথাটা বলেই মিহির আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে উপরে চলে গেল। যাওয়ার সময় মেঘকেও সাথে করে নিয়ে গেল। ছেলের এমন ব্যবহারে মীরা রহমান বেশ লজ্জায় পড়ে গেলেন। তাও অনেকটা সংকোচ নিয়েই আবার মেহমানদের পরিবেশন করাই মনোযোগ দিলেন। জেরিনের মা রাগে ফুঁসতে থাকল। এইটুকু একটা পুচকে ছেলে ওনাকে সবার সামনে এইভাবে অপমান করে গেল, সেটা যেন উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। রাগে ওনার মাথা ফেটে যাচ্ছে। কিন্তু তবুও উনি যথাসম্ভব নিজেকে শান্ত রেখে খাবার খাওয়ায় মনোযোগ দিলেন। আজম রহমান চুপচাপ খেয়ে যাচ্ছেন। ওনারও ইচ্ছে করছে ওনার বোনকে কিছু কথা শুনিয়ে দিতে। কিন্তু নেহাত বড় বোন তাই চেয়েও কিছু বলতে পারছেন না। আজম রহমানেরা সবাই লাঞ্চ শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে টুকিটাকি কথা বলছিলেন। তখনই কারো হাসির শব্দ শুনে সবার চোখ যায় সিঁড়ির উপর। সিঁড়ির উপর তাকিয়েই সবার চোখে আটকে যায় মিহির আর মেঘের উপর। মেঘ কালো রঙের লং একটা গাউন পরেছে। গাউনটার উপরে গোল্ডেন সুতো দিয়ে গর্জিয়াস ডিজাইনস করা। মাথায় গোল্ডেন কালারের হিজাব পরা। ওড়নাটা কাঁধের এক সাইডে ফেলে রাখা। চেহারায় হালকা সাজ। এক হাতে সিলভার কালারের মুঠো চুড়ি আর অন্য হাতে গোল্ডেন কালারের একটা ব্যাঙ্গেল। পায়ে হাই পেন্সিল হিল পরা। মিহির হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরা। শার্টের সামনের দিক থেকে দুটো বোতাম খুলে রাখা। হাতে কালো বেল্টের একটা ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা। পায়ে কালো রঙের এক জোড়া কেটস। ঠোঁটের কোণে মুচকি একটা হাসি ঝুলানো। সব মিলিয়ে দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। সবাই অপলক দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে।
আবির মেঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই ওর এক হাত বুকের বাপাশে চলে গেল। ওর কয়েকটা হার্টবিট মিস করে গেল। ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ওর মেঘকে দেখে মনে হচ্ছে এটা যেন কোনো একটা মায়া রাজ্যের মায়াপরী। মিহির সবাইকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখেও কোনো রিয়্যাক্ট করল না। মেঘের হাত ধরে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। মেঘ অনেকক্ষণ যাবৎ গাড়ির ফ্রন্ট সিটে বসে মাথা নিচু করে গায়ে পড়ে থাকা ওড়নাটার এক কোণা নিয়ে আঙুলে পেঁচাচ্ছে আবার খুলছে। লজ্জায় ওর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। ওর পাশেই আহান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আর সামনে থাকা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে মেঘের লজ্জা মাখা চেহারা দেখে মুচকি মুচকি হাসছে। মেঘ যখনই চোখ তুলে সামনের দিকে তাকায় তখনই আহানকে ওর দিকে তাকাতে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলে। সেদিন আহানকে ভালোবাসি কথাটা বলার পর থেকে মেঘ ভুলেও আহানের ধারে কাছেও যায়নি। যখন হিয়ানদের বাসায় ছিল তখন আহান কয়েকবার মেঘের সাথে কথা বলতে ওর রুমে এসেছিল। কিন্তু মেঘ ওর সাথে কথা বলা তো দূরের থাক, ওর দিকে তাকায়ওনি। উল্টে আহানকে রুমে ঢুকতে দেখলেই মেঘ দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। তাই আহানও আর জোর করে ওর সাথে বেশি দেখা করার চেষ্টা করেনি। মেঘকে ওর সাথে স্বাভাবিক বিহেভ করার জন্য একটু সময় দিয়েছে। মেঘ হিয়ানদের বাসা থেকে নিজেদের বাসায় আসার দিনও আহানের থেকে পালিয়ে এসেছে। একবারের জন্য ওকে বলে আসেনি। আহানকে ভালোবাসার কথাটা বলার পর থেকে মেঘের কেন যেন আহানের সামনে আসতেই লজ্জা লাগে। তাই ও ভেবেছিল 1 বছরেও আর আহানের সামনে আসবে না। কিন্তু মিহির আহিরদের সাথে ওদের গাড়িতে চলে গেল। আর ওকে বাধ্য হয়ে আহানের সাথে আহানের গাড়িতে আসতে হলো। ওরা সবাই মূলত আলিশাদের বাড়িতে যাচ্ছে। সেখানেই সবাই আজকে দুপুরে লাঞ্চ করে বিয়ের দিন তারিখ একদম ঠিক করে তারপর ফিরবে। আজম রহমান আর মীরা রহমান ছাড়া সবাই যাচ্ছে ওই বাড়িতে। ওনাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ মেঘের চাচ্চুরা এসে পড়ায় ওনারা যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছেন। আর মিহিরেরও মনে ছিল না আজকে ওদের আলিশাদের বাড়িতে ইনভিটেশন আছে। আহান কল করে ধমক দেওয়ার পরে মনে পড়েছে। আর মেঘও জানত না আজকে সবার আলিশাদের বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। একটু আগেই সাইফা মেসেজ দিয়ে যখন জানালো তখনই জানতে পারল। তবে ও ভেবেছিল শুধুমাত্র বড়রা সেখান যাবে। কিন্তু মিহির একটু আগেই বলল ছোট্টরাও সবাই সেখানে যাচ্ছে। বলেই মেঘকে দাঁড় করিয়ে রেখে নিজে গিয়ে আহিরদের গাড়িতে উঠে চলে গেল। মেঘ নিচের দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে নিজের কাজ করছিল তখনই হঠাৎ করে আহান গাড়িটা ব্রেক করে। এইভাবে আচমকা গাড়িটা থেমে যাওয়ায় মেঘ চমকে উঠে আহানের দিকে তাকায়। দেখে আহান সোজা হয়ে বসে স্বাভাবিক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। মেঘ আশেপাশে তাকিয়ে দেখে গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করানো। এখন দুপুরের টাইম হওয়ায় রাস্তাটা একদম নিরিবিলি। আলিশাদের বাসা এখান থেকেও অনেক দূরে। মেঘ একটু ইতস্তত করে আহানের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এভাবে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করালেন কেন? গাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? এতক্ষণ আহান সামনের দিকেই তাকিয়েছিল। মেঘের প্রশ্ন শুনে ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকালো, তারপর একটা টেডি স্মাইল দিয়ে বলল, নো সুইট হার্ট, গাড়ি একদম ঠিক আছে। কিন্তু গাড়ির মালিকের অনেক প্রবলেম হচ্ছে। কিছুতেই ড্রাইভিং এ মনোযোগ দিতে পারছে না। না চাইতেও বারবার পাশের সিটে বসে থাকা অ্যাঞ্জেলের দিকে দৃষ্টি চলে যাচ্ছে। শত চেষ্টা করেও অ্যাঞ্জেলটার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। তাই গাড়ির মালিক আগে তার পাশে বসে থাকা অ্যাঞ্জেলটাকে মন ভরে দেখবে, তারপর আবার গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিবে। আহানের কথা শুনে মেঘ আবার লজ্জায় মাথা নিচু করে নিল। ওর হার্ট জোরে জোরে বিট করতে লাগলো। আহান নিজের সিটবেল্টটা খুলে মেঘের দিকে একটু ঝুঁকে ওর সিটবেল্টটাও খুলে দিল। তারপর এক হাত মেঘের কোমরে রেখে হেঁচকা টান দিয়ে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে লো ভয়েজে বলল, আমার সামনে এইভাবে বারবার লজ্জা পেও না সুইটহার্ট। তোমাকে লজ্জা পেতে দেখলেই আমার ইচ্ছে করে চকলেটের মতো টুকুস করে এক কামড় দিয়ে তোমাকে খেয়ে ফেলতে। আহানের কথা শুনে মেঘের লজ্জাটা আরো বেড়ে গেল। ও আহানের হাতটা ওর কোমর থেকে সরানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু ও যত ছাড়ানোর চেষ্টা করছে তত আহান ওর কোমর আরো শক্ত করে চেপে ধরছে। মেঘ অনেকক্ষণ চেষ্টা করার পরেও আহানকে নিজের থেকে একটুও দূরে সরাতে পারল না, তাই বাধ্য হয়ে ছটফট করা বন্ধ করে দিয়ে আহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মেঘকে এভাবে তাকাতে দেখে আহান একটা বাঁকা হাসি দিয়ে বলল,
এ কি এত তাড়াতাড়ি গিভ আপ করে নিলে? আর একটু ছটফট করতে, আমিও দেখতাম তোমার গায়ে কতটা জোর আছে। মেঘ অসহায় কণ্ঠে বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, সবাই আমাদের জন্য চিন্তা করবে। তাড়াতাড়ি চলুন প্লিজ। আহান মেঘের দিকে আরেকটু ঝুঁকে ওর নাকের সাথে নিজের নাক ঘষে দিয়ে বলল, সব সময় আমার থেকে এত পালাই পালাই করো কেন মেঘপরি? তোমাকে কতবার বলবো আমি না চাইলে তুমি আমার থেকে কোথাও যেতে পারবে না। আর একবার যখন নিজের মুখে স্বীকার করেই ফেলেছ তুমি আমাকে ভালোবাসো, তখন তো তোমাকে দূরে যেতে দেওয়ার প্রশ্নই উঠে না। মেঘ চোখ খিচে বন্ধ করে রেখেছে। ওর ঠোঁট দুটো বারবার কেঁপে কেঁপে উঠছে। চোখের পাপড়িগুলো পিটপিট করছে। আহানের গরম নিঃশ্বাস মেঘের চোখে মুখে আছড়ে পড়ছে। ওর শরীর মৃদু কাঁপছে। ভয় লজ্জার অস্বস্তির সংমিশ্রণ একটা অনুভূতি কাজ করছে ওর মধ্যে। আহান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। ওর মেঘকে দেখে মারাত্মক নেশা লেগে যাচ্ছে। এমন ভয়ঙ্কর নেশা যেটা হয়তো যেকোনো অ্যালকোহলের কাছেও হার মেনে যাবে। মেঘের কম্পিত ঠোঁট জোড়া বারবার ওকে বেসামাল করে দিচ্ছে। পিটপিট করা চোখের ঘন পাপড়িগুলো বাধ্য করছে সমস্ত সীমা অতিক্রম করতে। আহান আবেশে দুচোখ বন্ধ করে ধীরে ধীরে মেঘের দিকে এগিয়ে গিয়ে ওর দুচোখে পাপড়িতে আস্তে করে ঠোঁট ছোঁয়ালো। আহানের ছোঁয়ায় মেঘের শরীর মৃদু কেঁপে উঠল। শিরোদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। হৃদস্পন্দনের গতি আরও 4 গুণ বেড়ে গেল। মনের মাঝে অদ্ভুত ভালোলাগার অনুভূতি কাজ করতে লাগল। আহান একে একে মেঘের দুগালে, কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর মেঘের কোমরে চাপ দিয়ে মেঘকে আরেকটু নিজের কাছে টেনে এনে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আহানের এমন কাণ্ডে প্রথমে মেঘ কিছুক্ষণ ফ্রিশড হয়ে বসে থাকলেও পরে নিজেও আহানের সাথে রেসপন্স করতে লাগল। কিছুক্ষণ পর আহান আস্তে আস্তে মেঘের ঠোঁট দিয়ে ওর কপালে গভীরভাবে একটা চুমু গেল। তারপর মেঘের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে নেশাতুর কণ্ঠে বলল, মাঝে মাঝে আমার ইচ্ছে করে সম্পূর্ণভাবে তোমার অস্তিত্বে মিশে যেতে। সব বাধার অবজ্ঞা করে তোমাকে পুরোটা নিজের করে নিতে। কিন্তু আমি নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখি, কারণ আমি চাই না আমার জন্য আমার মেঘপরীর চড়িয়ে কোনো দাগ লাগুক। লোকে আমার মেঘপরীর নামে উল্টাপাল্টা কথা বলার সুযোগ পেয়ে যাক। আমি সেই দিনই নিজেকে তোমার অস্তিত্বে বিলীন করব যেদিন তুমি আমার বেটার হাফ হয়ে আমার কাছে আসবে। সেদিন তুমি হাজার চেষ্টা করেও নিজেকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। আর না আমি তোমাকে নিজের করার জন্য কোনো অনুমতি চাইব। মেঘ ওর জামার 2 পাশ শক্ত করে খামচে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আহানের বলা প্রত্যেকটা শব্দ ওর হৃদয় কম্পন সৃষ্টি করছে। আহানের কথা শুনে মেঘের মনে যেমন ভালোলাগার একটা অনুভূতি কাজ করছে, তেমনি আহানের প্রতি সম্মানটাও বাড়িয়ে দিয়েছে। এই লোকটা বারবার সুযোগ পেয়েও কখনো ওকে অসম্মান করার চেষ্টা করেনি, ওর দুর্বলতার কখনো সুযোগ নেয়নি। এসব ভেবে মেঘ মুচকি হাসল। আহানকে অপছন্দ করতে করতে কখন যে নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছে, মেঘ সেটা নিজেও জানে না। শুধু জানে ও আহানের প্রতি এতটাই ফুরবল যে আহানকে ছাড়া বেঁচে থাকার কথা স্বপ্নেও ভাবতে পারে না। হঠাৎ আহানের ফোন বেজে ওঠায় ফোনের শব্দে দুজন একে অপরকে ছেড়ে দূরে সরে গেল। এতক্ষণ কি হয়েছে সেটা ভেবেই মেঘ লজ্জায় নিজেকে গুটিয়ে নিল। এই মুহূর্তে আহানের দিকে তাকানোর সাহস ওর নেই। তাই নিজেকে লজ্জার হাত থেকে বাঁচতে জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আহান মেঘকে এভাবে লজ্জা পেতে দেখে ঠোঁট চেপে হাসল। তারপর ফোনটা হাতে নিয়ে দেখল মিহির কল করেছে। আহান ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, কি হলো, তোরা পৌঁছে গেছিস? ফোনের ওপাশ থেকে মিহির বলল, না আমরা এখনো পৌঁছাইনি, তবে কাছাকাছি এসে পড়েছি। আসলে তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কথাটা তোমাকে জানানো খুবই ইম্পর্টেন্ট, তাই কল করলাম। আহান বলল, ও আচ্ছা, কি বলবি বল। সিরিয়াস কোনো কথা? মিহির প্রথমে একটু আমতা আমতা করলেও পরে একে একে সব আহানকে বলে দিল। আবিরদের বাসায় আসার কথা, দুপুরে ডাইনিং টেবিলে যা হয়েছে সবটা। মিহিরের কথা শেষ হতেই আহান রেগে চিল্লিয়ে বলল, ও এত কিছু হয়ে গেল আর তুই আমাকে এখন এই সব জানাচ্ছিস? আহানের এত জোরে চিল্লানি শুনে মেঘ ভয় লাফিয়ে উঠল। ও তড়িঘড়ি করে ঘুরে আহানের দিকে তাকিয়ে দেখল রাগে আহানের মাথার রগ ফুলে উঠেছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে।
মেঘ এতক্ষণ মিহিরের বলা কথাগুলো শুনতে না পেলেও এই মুহূর্তে আহানের অবস্থা দেখে ভালোই আন্দাজ করতে পারছে আহান কেন এতটা রেগে গেছে। মিহির ওপাশ থেকে মিনমিনে গলায় বলল, আমি এসবের কিছুই জানতাম না ব্রো। আজকে নামাজ পড়ে এসে দেখি পুরো গোষ্ঠী শুদ্ধ সবাই আমাদের ড্রয়িং রুমে বসে আছে। রেগে কিছু বলতে যাব তার আগেই মা এসে জানালো মেঘ অসুস্থ, সেই জন্য ওরা সবাই মেঘকে দেখতে এসেছে। আর জেরিন নাকি ওই দিনের ঘটনাটার জন্য বাবার কাছে কল করে ক্ষমা চেয়েছে। অনেক কান্নাকাটি করেছে, তাই বাবা ওকে মাফ করে দিয়েছে। আর ওরা নাকি আমাদের বাড়িতেই থাকবে কয়েকদিন। এর মধ্যে যদি আমি ওদের কিছু বলি তাহলে নাকি মা ভুলে যাবে আমি ওনার ছেলে হই। এইটুকু শোনার সাথে সাথে আহান ফোনটা কেটে দিল। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ও ঘাড় ঘুরিয়ে একবার মেঘের দিকে তাকালো। মেঘের দিকে তাকানোর সাথে সাথে মেঘ ভয়ে আঁতকে উঠল। এই মুহূর্তে আহানকে দেখতে একদম হিংস্র পশুর মতো লাগছে। মেঘকে ভয় পেতে দেখে আহান গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে মেঘ কেঁপে উঠল। আহান গাড়ির যে পাশ থেকে নেমেছে মেঘ সেই পাশের জানালা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। দেখল আহান রাগে চোটে জোরে জোরে গাড়ির কাচের সাথে হাত দিয়ে পাঞ্চ করছে। আহানকে এইরকম করতে দেখে মেঘের কলিজা কেঁপে উঠল। কারণ আরেকটু সময় এই রকম জোরে জোরে পাঞ্চ করতে থাকলে গাড়ির কাচ ভেঙে আহানের হাতে ঢুকে যাবে। মেঘ দ্রুত গাড়ির দরজা খুলে দৌড়ে আহানের কাছে গেল। তারপর আহানের হাত ধরে শক্ত করে ধরে ওকে থামানোর চেষ্টা করতে লাগল। কিন্তু আহান থামার বদলে আরো জোরে জোরে পাঞ্চ করতে লাগল। মেঘ অসহায় কণ্ঠে বলল, কি করছেনটা কি? নিজেকে কেন এভাবে হার্ট করছেন? আহান রাগে ফুঁসতে ফুঁসতে বলল, মেঘ প্লিজ যাও এখন থেকে, রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। কখন ভুলে তোমাকেও হার্ট করে ফেলবো নিজেও জানি না। তাই প্লিজ তুমি গাড়িতে গিয়ে বসো। হুমম যাচ্ছি, আপনিও আমার সাথে চলুন। দেখুন এইভাবে নিজেকে হার্ট করবেন না প্লিজ। আহান দাঁতে দাঁত চেপে বলল, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। তোমাকে যেতে বলেছি, তুমি যাও এখান থেকে। দেখুন এটা পাবলিক প্লেস, এখানে এই রকম করলে লোকে আপনাকেই পাগল বলবে। প্লিজ গাড়িতে উঠুন। মেঘের কথাটা শেষ হতেই আহান রেগে মেঘকে গাড়ির সাথে চেপে ধরে বলল, কে কি বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর এই রকম শুনশান রাস্তায় লোক পেলে কোথায় তুমি? মেঘ একটা শুকনো ঢোক গিলে বলল, না মানে কেউ যদি এসে পড়ে তাহলে আপনাকে এই রকম করতে দেখে হাসবে। আহান ধমক দিয়ে বলল, হাসুক, হু কেয়ার্স? তোমাকে এত ভাবতে কে বলেছে? আমাকে নিয়ে কেউ ভাবে না, আর কাউকে ভাবতেও হবে না। মেঘ আহানের কথায় স্পষ্ট অভিমানের ছাপ খুঁজে পাচ্ছে। এই মুহূর্তে ও আহানকে ভয় পেলেও মনে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, সামান্য একটা কারণে আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? এটা তো একদিন হওয়ারই ছিল। বাবাই কখনো ওদের উপর সারা জীবন রেগে থাকতে পারতেন না। একদিন না, একদিন ওদের এমনিতেই ক্ষমা করে দিতেন। তাহলে এটা নিয়ে এত রিয়্যাক্ট করার কি আছে? মেঘের কথা শুনে আহান আরো রেগে গেল। ও মেঘকে আরো শক্ত করে গাড়ির সাথে চেপে ধরে বলল, কোনটা তোমার কাছে সামান্য কারণ মনে হচ্ছে? ওরা তোমার মাকে এতগুলো বছর দিনের পর দিন অপমান করেছে সেইটা? নাকি তোমার বোন তোমাকে পুরো বিয়ে বাড়ি ভর্তি লোকের সামনে ক্যারেক্টারলেস বানিয়েছে সেইটা? নাকি আবির তোমাকে সবার সামনে চড় মেরেছে সেইটা? আই অ্যাম সরি টু সে, এইগুলো তোমার কাছে সামান্য কারণ হলেও আমার কাছে নয়। ওদের কিছুতেই আমি তোমার চারপাশে থাকতে দিব না। বিশেষ করে ওই আবিরকে, ও তোমার আশেপাশে কিছুতেই থাকতে পারবে না। যদি ভুলেও ও তোমার সাথে কথা বলতে গিয়েছে তাহলে ওর আমি কি অবস্থা করব সেটা আমি নিজেও জানি না। আহানের কথা শুনে মেঘ ভয়ে শুকনো ঢোক গিলল। আবির যদি ভুলেও ওর সাথে কথা বলতে আসে তাহলে যে কত বড় একটা অনর্থ হবে সেটা ভেবে মেঘের এখনই ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। আহান রাগ আর অভিমান মিশ্রিত কণ্ঠে আবারও বলল, ওরা সবাই এত বড় অন্যায় করার পরেও তোমার বাবা ওদের সবাইকে ক্ষমা করে দিতে পারে। সবার প্রতি ওনার দয়া হয়, শুধু আমার প্রতিই ওনার দয়া হয় না। তুমি জানো, 4 বছর আগে আমি ওনার পায়ে ধরেছিলাম। ওনার থেকে তোমাকে ভিক্ষা চেয়েছিলাম। শুধু চেয়েছিলাম আমি লন্ডনে যাওয়ার আগে উনি যেন আমাদের এঙ্গেজমেন্টটা করিয়ে রাখেন।
কতবার অনুরোধ করেছি কিন্তু উনি আমার অনুরোধটা রাখেনি। উনি বলেছেন তুমি সবেমায় এত বড় একটা শোকর থেকে বের হয়েছ, এখন উনি আর তোমার উপরে কোনো মানসিক চাপ দিতে চান না। আমি ওনাকে এটাও বলেছিলাম, দরকার হলে আমি তোমারও পা ধরে তোমার থেকে আমার ভালোবাসা ভিক্ষা চাইব। কিন্তু আমার মা বাবা আর তোমার মা বাবা সবাই মিলে সাফ সাফ জানিয়ে দিয়েছে যাতে আমি এই বিষয়ে তোমার সাথে কোনো কথা না বলি। যদি আমি 4 বছর তোমার জন্য অপেক্ষা করতে পারি তাহলেই ওনারা তোমার সাথে আমার বিয়ে দিবে। আবিরকে বিশ্বাস করে ওনারা একবার যে ভুল করেছে সেই ভুল নাকি ওনারা আর দ্বিতীয় বার করতে চান না। মিহির, আহির, অভি, হিয়ান, রিয়ান ওরা সবাই মিলে তোমার বাবা মাকে বুঝিয়েছিল শুধুমাত্র এঙ্গেজমেন্টটা করে রাখার জন্য, তাও ওনাদের মন একটুও গলেনি। ওনারা ওনাদের কথায় অটুট ছিলেন। আর ওনাদের সাথে আমার বাবা মাও তাল মিলিয়েছিলেন। আহানের কথা শুনে মেঘ হতবম্ব হয়ে গেছে। আহান ওকে 4 বছর আগে থেকে ভালোবাসে? শুধুমাই ওর সাথে এজোগেজমেন্ট করার জন্য ওর বাবার পায়ে ধরেছে, অনুরোধ করেছে, আর এত কিছু হয়ে গেছে তাও ও কিচ্ছু জানতে পারল না। সবাই সবটা জেনেও ওকে কিছুই বলল না। আহান হঠাৎ করেই মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে বলল, জানো, আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তোমাকে ছাড়া এতটা দূরে কিভাবে থাকবো সেটা ভাবলেই আমার দম আটকে আসতো। ভেবেছিলাম তোমাকে খুঁজে পেয়েও আবার হারিয়ে ফেলব। তোমাকে ছেড়ে চলে যাওয়ার দিন কতটা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার কষ্টগুলো আমি সবাইকে বলেও বোঝাতে পারিনি। আমাকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখে ওদের আমার উপর একটুও মায়া হয়নি। এই 4টা বছর আমি কতটা যন্ত্রণায় ছিলাম সেটা শুধুমাত্র আমি জানি। ওরা সবাই শুধুমাত্র মুখেই বলে আমাকে ওরা ভালোবাসে, আসলে ওরা কেউ আমাকে ভালোবাসে না। ভুলটা আবির করেছিল আর সবাই মিলে শাস্তি আমাকে দিয়েছে। শেষের কথাটা বলার সময় আহানের গলাটা ধরে এলো। মেঘের গাল গড়িয়েও পানি পড়ছে। এই লোকটা ওকে এতটা ভালোবাসতো আর ও শুধুমাত্র ওকে এতগুলো দিন কষ্টই দিয়ে গেছে। বারবার অবহেলা করে গেছে। আহান ওকে ভালোবাসে বুঝতে পেরেও সব সময় না বোঝার ভান করেছে। মেঘের নিজের প্রতি নিজেরই ভীষণ রাগ লাগছে। কেন ও আহানকে এতটা কষ্ট দিয়েছে সেটা ভেবে। মেঘ কান্না জড়িত কণ্ঠে বলল, আই অ্যাম সরি। আমিও আপনাকে অনেক কষ্ট দিয়েছি তাই না? প্লিজ আমাকে মাফ করে দিন। বলেই মেঘ শক্ত করে আহানকে জড়িয়ে ধরল। মেঘের কথার প্রতি ওরে আহান কিছুই বলল না, শুধু আরো শক্ত করে মেঘকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু খেল। মেঘের হঠাৎ কিছু একটা মনে পড়তেই ও থমকে গেল। আহান বলেছিল, ভেবেছিলাম তোমাকে খুঁজে পেয়েও হারিয়ে ফেলব। হ্যাঁ, এই রকম কথা আহান আগেও কয়েকবার ওকে বলেছে যে 6 বছর আগে থেকে আহান ওকে ভালোবাসে। তার মানে কি আহান ওকে আরো থেকেই চিনত? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আহান ওকে আগে থেকে কিভাবে চিনবে? মেঘ কৌতূহল চেপে রাখতে না পেরে আহানকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনি কি আমাকে আরো আগে থেকেই চিনতেন? আমাদের কি আগেও কোথাও দেখা হয়েছিল? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমার তো কিছু মনে পড়ছে না। মেঘের প্রশ্ন শুনে আহান মেঘকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকিয়ে একটা রহস্যজনক হাসি দিয়ে বলল, আজকে এমনিতেই অনেক কিছু বলে ফেলেছি। বাকিটা না হয় অন্য একদিন বলবো। সঠিক সময় আসুক তখন সবটা জানতে পারবে। আপাতত গাড়িতে ওঠো, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। বলেই আহান গাড়ির দরজা খুলে দিয়ে মেঘকে ইশারা করল ভিতরে উঠার জন্য। মেঘ আর কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে পড়ল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 43। অভিদের বাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে মেঘরা সবাই। ওরা সবাই কিছুক্ষণ আগেই এখানে এসেছে। বড়রা সবাই একপাশে বসে বিয়ের ব্যাপার নিয়ে টুকিটাকি আলোচনা করছে। আরেক পাশের সোফায় আহান মাথা নিচু করে বসে চুপচাপ ফোন টিপছে। মেঘ মন খারাপ করে চুপচাপ বসে আছে। আহির আর মিহিরও থম মেরে বসে আছে। হিয়ান বাইরে গেছে, ওর একটা জরুরি কল এসেছে সেটা পিক করতে। আলিশা ভিতরে নিজের রুমে বসে রেডি হচ্ছে। অভি দিশাদের বাসায় গেছে ওকে নিয়ে আসার জন্য। সারিকা, সাইফা সবাইকে এইভাবে চুপচাপ থাকতে দেখে নিজেরাও মন খারাপ করে চুপচাপ বসে আছে। সার্ভেন্ট এসে ওদের সামনে টেবিল ভর্তি করে নাস্তা দিয়ে গেল। কিন্তু তেমন কিছু একটা খেল না। বড়রাও নিজেদের মতো কথা বলতে ব্যস্ত, এদিকে কি হচ্ছে সেদিকে ওনাদের খেয়াল নেই।
কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল। একজন সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দিল। দরজাটা খোলার সাথে সাথে অভি হনহন করে ভিতরে ঢুকল। ওর পিছন পিছন দিশাও বাড়ির ভিতরে ঢুকল। অভি গিয়ে আহানের পাশে ধপ করে বসে পড়ল, তারপর ওর মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু এই নাও তোমার দিশা। সকাল থেকে দিশা দিশা করে আমার মাথা খারাপ করে দিয়েছ। নাও এনে দিয়েছি, এখন মন ভরে দেখো। দিশা গিয়ে প্রথমে অভির মা বাবাকে সালাম দিল। তারপর বড়দের একে একে সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল। অভির মা বসা থেকে উঠে গিয়ে দিশাকে জড়িয়ে ধরে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে। এইটুকু বলতেই অভি ওর মায়ের কথায় ফোড়ন কেটে বলল, আমি যদি 1 ঘন্টা ধরে বসে বসে নিজের চেহারায় এই রকম হলুদ, মরিচ, লবণ, চিনি, আটা, ময়দা মাখি তাহলে আমাকে ওনার থেকেও সুন্দর লাগবে। অভির কথা শুনে দিশা রাগী চোখে অভির দিকে তাকালো। এখানে বড়রা সবাই আছে, তাই জন্যে ও অভিকে কিছু বলতেও পারছে না। না হলে এক গাদা কথা শুনিয়ে দিত। অভির মা দিশার হাত ধরে নিয়ে গিয়ে ওকে ওনার পাশে বসিয়ে অভির তাকিয়ে বিদ্রূপের স্বরে বলল, আটা, ময়দা মাখা তো দূরের কথা, তোকে যদি প্লাস্টিক সার্জারিও করানো হয় তাহলেও তুই আমার মেয়ের মতো সুন্দর হতে পারবি না। অভি অবাক কণ্ঠে বলল, ও আট, তুমি জানো আমার উপর প্রত্যেক দিন কত মেয়েরা ক্রাশ খায়? লন্ডনে থাকতে কত মেয়েরা আমার জন্য পাগল ছিল। কত মেয়েরা রোজ আমার সৌন্দর্যের প্রশংসা করে। আর তুমি এই বাইরের মেয়েটার জন্য নিজের ছেলেকে এইভাবে অপমান করছো? অভির মা অভির দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, লন্ডনের মেয়েগুলোর চোখ আর মাথা দুটোতেই প্রবলেম ছিল। তাই ওরা তোর মতো ছাগলের জন্যে পাগল ছিল। আর কে নিজের ছেলেরে? তুই, যে বিদেশে থাকতে নিজের মায়ের সাথে সপ্তাহে একবারও কথা বলতো না। সব সময় ব্যস্ত আছি বলে ফোন কেটে দিত। সে আবার নিজেকে আমার ছেলে বলে দাবি করছে। তুই জানিস, যেখানে তোর আমার সাথে কথা বলার জন্য 10টা মিনিট সময় ছিল না, সেখানে দিশা 2 দিন পর পর আমাদের বাড়িতে এসে আমাকে এটা সেটা রান্না করে খাওয়াতো। আমার সাথে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করত। দিশা পরের মেয়ে না, ও আমার নিজের মেয়ে। তোকে আর আলিশাকে আমি যতটা ভালোবাসি তার থেকে 1000 গুণ বেশি আমি দিশাকে ভালোবাসি। তাই আমার মেয়েকে কিছু বলার আগে মুখ সামলে কথা বলবি। আর যদি ভুলেও আমার মেয়েকে বাইরের মেয়ে বলেছিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। অভি ওর মায়ের দিকে হা করে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত ওর মা ওকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলল। তাও আবার শুধুমাত্র দিশাকে বাইরের মেয়ে বলেছে সেই জন্য। অবশ্য ও আগে থেকেই জানতো ওর মা, দিশা বলতে পাগল। অভিকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অভির বাবা গম্ভীর কণ্ঠে বলল, ওইভাবে গাধার মতো তাকিয়ে না থেকে দিশাকে সরি বলো। ওর বাবার কথায় অভি আরো অবাক হয়ে গেল। ও অবাক কণ্ঠে বলল, আমি ওকে সরি কেন বলবো? আজব। অভির বাবা বলল, আমি বলেছি তাই সরি বলবে। চুপচাপ ওকে সরি বলো। আরে আমি কি এমন অন্যায় করেছি যার জন্য ওকে সরি বলতে হবে? অভির বাবা ধমক দিয়ে বলল, বেশি কথা আমার একদম পছন্দ না অভি। তুমি এক্ষুনি দিশা মাকে সরি বলবে। অভি বসা থেকে দাঁড়িয়ে দিশার সামনে গিয়ে দুহাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দিন দিশা ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনেও আপনাকে বাইরের মেয়ে বলবো না। এই কান ধরলাম, প্লিজ আমাকে মাফ করে দিন। আমার এই ভুলের জন্যে আপনি চাইলে আমি আপনার পায়েও ধরেও মাফ চাইতে পারি। চাইব? অভির কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসছে। দিশা একটু ভাব নিয়ে বলল, না থাক, আর পা ধরতে হবে না। এই বারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। পরের বার থেকে আমাকে বাইরের মেয়ে বললে আপনাকে আপনার লাগেজ শুদ্ধ বাড়ির বাইরে ছুঁড়ে মারব। দিশার কথা শুনে অভির মাথায় রাগ উঠে গেল। শেষ পর্যন্ত এই মেয়েটা ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। অভি রাগী চোখে দিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মিস দিশা, তোমাকে তো আমি পরে দেখে নিব। এর প্রতিশোধ যদি আমি তোমার থেকে না নিয়েছি তাহলে আমার নামও অভি না। কথাটা বলতেই অভির মা ধমক দিয়ে বলল, তোর সাহস তো কম না? তুই আমার সামনে দিশাকে হুমকি দিচ্ছিস? এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দিব বেয়াদব ছেলে।
অভি ওর মায়ের কথা শুনে মুখটা বাচ্চাদের মতো বানিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না, সবাই শুধু আমাকে বকে। তোমাদের আমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে না, আমি নিজেই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। না, শুধু বাড়ি থেকে যাব না, এই দেশ থেকেই চলে যাব। আর থাকবো না এই দেশে। আমাকে কেউ ভালোবাসে না, সবাই ওই বিশাকে ভালোবাসে। আমি চললাম আমার জামাকাপড় প্যাক করতে। বলেই অভি ওখান হনহন করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। অভির যাওয়ার দিকে তাকিয়ে সবাই হা হা করে হেসে দিল। আহান, মেঘ, মিহির, আহির এতক্ষণ মন খারাপ করে থাকলেও এইবার ওরাও সবাই হেসে দিল। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দিশার যখন মেঘের সাথে আবার দেখা হয়েছিল, তখন মেঘ মাঝে মাঝে ভার্সিটি ছুটির পর আলিশার সাথে আলিশাদের বাড়িতে আসতো, সাথে দিশাকেও নিয়ে আসতো। ওরা এসে অভির মায়ের সাথে সারাক্ষণ বকবক করতে থাকত। অভির মা আগে থেকেই মেঘকে খুব স্নেহ করত। দিশার সাথে কথা বলতে বলতে একটা সময় উনি দিশাকেও খুব কাছের একজন ভেবে ফেলেছিলেন। দিশাও ওনার প্রতি আলাদা একটা টান অনুভব করত। তাই মেঘ না আসলেও ও অভির মায়ের সাথে দেখা করতে চলে আসত। এই রকম মাঝে মাঝে আসাটা দিশার একটা সময় অভ্যাসে পরিণত হলো। ও সময় পেলেই যখন তখন অভির মায়ের সাথে দেখা করতে চলে আসত। অভির মাও ধীরে ধীরে দিশাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছিলেন। দিশার সাথে সব সিক্রেট শেয়ার করতেন। দিশার মন খারাপ হলে ওকে রান্না করে খাওয়াতেন, শপিং করাতে নিয়ে যেতেন। আর অভি যখনই ফোন করত তখনই ওর সাথে শুধু দিশার কথাই বলতো। অভি ওর মায়ের মুখে সারাদিন দিশার প্রশংসা শুনে দিশার প্রতি হিংসা হতো। তাই রেগে কাজ আছে বলে ফোন কেটে দিত। ছেলেকে এমন রেগে যেতে দেখে অভির মা ওকে আরো বেশি বেশি জ্বালাতো। অভির মা দিশাকে বলল আলিশাকে গিয়ে নিচে নিয়ে আসতে। ওনার কথা মতো দিশা আলিশাকে নিয়ে আসতে উপরে চলে গেল। ওর সাথে সারিকা আর সাইফাও আলিশাকে আনতে গেল। ওরা উপরে এসে করিডোর দিয়ে হেঁটে আলিশার রুমের দিকে যেতে লাগলো। দিশা ফোন স্ক্রুল করতে করতে হাঁটছিল, তাই ও সারিকা, সাইফার থেকে একটু পিছিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা রুমের সামনে আসতেই হঠাৎ কেউ দিশার হাত ধরে টান দিয়ে রুমটার মধ্যে নিয়ে গেল। সারিকা সাইফা আলিশার রুমের সামনে এসে দিশার কোনো সাড়াশব্দ না পেয়ে পিছনে তাকালো। তাকিয়ে দেখল পিছনে কেউ নেই। সারিকা অবাক হয়ে বলল, এ কি, আপি তো আমাদের পিছনেই ছিল, হঠাৎ কোথায় ভ্যানিশ হয়ে গেল? সাইফা স্বাভাবিকভাবেই বলল, হয়তো ওয়াশরুমে গেছে, চলে আসবে এক্ষুনি। এইভাবে না বলে আচমকা ওয়াশরুমে চলে গেল? স্ট্রেঞ্জ। সাইফা বিরক্তির সাথে বলল, ওয়াশরুমে যাবে সেটা আবার বলে যাওয়ার কি আছে? আপি কি ছোট বাচ্চা নাকি? আর এই বাড়ির সবকিছু আপি খুব ভালো করে চিনে, তাই আপির কাজ শেষ হলে ঠিক চলে আসবে। চল নিচে, সবাই অপেক্ষা করছে, আমরা আলিশা আপুইকে নিয়ে নিচে যাই। সাইফার কথায় সারিকা মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুজন আলিশার রুমে চলে গেল। এদিকে দিশা সেই কখন থেকে ছটফট করে নিজেকে অভির থেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু অভি দিশার দুহাত পিছনে মুচড়ে ধরে দিশাকে একদম নিজের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ, তখন অভি দিশাকে টেনে রুমের মধ্যে নিয়ে এসেছে। দিশা ছটফছ করতে করতে অভিকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলল, এটা কোন ধরনের অসভ্যতা, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু আমি চেঁচাবো। দিশার কথা শুনে অভি বাঁকা হেসে বলল, যতই চেঁচাও তোমার আওয়াজ এই রুম থেকে বাইরে বের হবে না। বিকজ এই রুমটা সাউন্ড প্রুফ। তুমি তো সব সময় এই বাড়িতে আসো, তোমার তো জানার কথা। অভির কথা শুনে দিশা কিছুটা থতমত খেয়ে গেল। ও আগে থেকেই জানতো এই রুমটা সাউন্ড প্রুফ, কিন্তু একটু আগে অভি ওকে এভাবে নিয়ে আসায় ভয়ে সব ভুলে গিয়েছিল। দিশা নিজেকে সামলে নিয়ে আবারও রাগী কণ্ঠে বলল, দেখুন ভালোয় ভালোয় বলছি, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু। দিশা কথাটা শেষ করার আগেই অভি ওর হাতে আরো জোরে মুচড়ে ধরল। দিশা ব্যথায় চোখ খিচে বন্ধ করে আহ বলে মৃদু চিৎকার দিল। অভি দাঁতে দাঁত চেপে বলল, না হলে কিন্তু? না হলে কিন্তু কি? কি করবে তুমি? তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছ? আবার এখনো বলছো না হলে কিন্তু? বলেই অভি দিশার হাতটা আরো জোরে চেপে ধরে দিশাকে একদম নিজের শরীরের সাথে মিশিয়ে নিল।
দিশা এইবার আর নিজেকে ঠিক রাখতে পারল না, ব্যথায় চোখ খিচে বন্ধ করে রাখা অবস্থায় ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। অভি দিশাকে কাঁদতে দেখে বলল, উপোস? এইটুকুতেই কান্না চলে এলো? যেই মেয়ে হাতের সামান্য এতটুকু ব্যথা সহ্য করতে পারে না, সে আর অভি মির্জাকে হুমকি দেয়? দিশা চোখ খুলে অশ্রুসিক্ত চোখে অভির দিকে তাকিয়ে ধরা গলায় বলল, লাগছে আমার, ছাড়ুন প্লিজ। না হলে কিন্তু ভালো মা, ভালো বাবা, অভির মা বাবাকে সব বলে দিব। দিশার কথা শুনে অভি রেগে দিশাকে বেডের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর নিজেও দিশার দিকে ঝুঁকে ওর দুহাত বেডের সাথে শক্ত করে চেপে ধরে গায়ের সব ভর দিশার উপরে ছেড়ে দিয়ে দিশাকে উদ্দেশ্য করে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি আবার আমাকে হুমকি দিচ্ছ? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো একটা পুচকে মেয়ে কথায় কথায় আমাকে হুমকি দেয়? সিরিয়াসলি? নেহাত আম্মু আব্বু তোমাকে খুব ভালোবাসে, না হলে তোমাকে মেরে এতক্ষণে তোমার লাশটা গায়েব করে দিতাম। তখন আমাকে হুমকি দেওয়ার ফল তুমি হাড়ে হাড়ে টের পেতে। অভি দিশার এতটা কাছে আসায় দিশার হার্ট জোরে জোরে বিট করছে। ও ভীতু চোখে অভির দিকে তাকিয়ে আছে। মুখ ফুটে কোনো কথাই বলতে পারছে না। সব কথা গলায় দলা পাকিয়ে যাচ্ছে। অভি দিশাকে এভাবে ভয় পেতে দেখে একটা শয়তানি হাসি দিয়ে বলল, এ কি এইটুকুতেই ভয় পেয়ে গেলে? এখন যদি তোমার সাথে আরো খারাপ কিছু হয় তখন? অভির কথা শুনে ভয়ে দিশার সারা শরীর বরফের মতো জমে গেল। ও কাপা কাপা কণ্ঠে বলল, মানে? অভি দিশার দিকে একটা কিলার লুক দিয়ে তাকিয়ে লো ভয়ে যে বলল, তোমার কি মনে হয় বলো তো, এইভাবে একটা মেয়েকে এতটা কাছে পেয়েও আমি তাকে ছেড়ে দিব? নেভার। আমি কখনো এত বড় একটা সুযোগ হাতছাড়া করব না। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বলেই অভি ধীরে ধীরে দিশার দিকে নিজের মাথাটা এগিয়ে নিয়ে যেতে লাগল। অভিকে এগিয়ে আসতে দেখে ভয়ে দিশার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল। ও নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে অভিকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল। কিন্তু অভিকে কিছুতেই সরাতে পারল না। অভির সাথে না পেরে একটা সময় দিশা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমি কখনো আর আপনার সাথে ঝগড়া করব না। আপনি না চাইলে আমি আপনাদের বাড়িতেও কখনো আসব না। ভালো মায়ের সাথেও কখনো যোগাযোগ রাখব না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আপনার ছোট বোনের মতো। এতক্ষণ অভি দিশাকে ভয় দেখানোর জন্য এমনিতেই ওই কথাগুলো বলেছিল। কিন্তু দিশার শেষের কথাটা শুনে অভির ভীষণ হাসি পেল। ও দিশাকে ছেড়ে দিয়ে উঠে বসে হাহা করে হেসে দিল। অভির থেকে ছাড়া পেয়ে দিশা আর কোনো দিকে না তাকিয়ে শোয়া থেকে উঠে দিল এক ভো দৌড়। কিন্তু অসাবধানতা বশত বেডের পাশে থাকা টেবিলের কোনায় পা লেগে উপুর হয়ে ও ফ্লোরে পড়ে গেল। দিশাকে ওভাবে পড়ে যেতে দেখে অভির হাসি বন্ধ হয়ে গেল। ও দ্রুত গিয়ে দিশাকে টেনে তুলে দাঁড় করিয়ে ব্যস্ত স্বরে বলল, তোমার কোথাও লাগেনি তো? কি হলো, এইভাবে দৌড় দিলে কেন? কথাটা বলেই অভি দিশার দিকে তাকিয়ে দেখল দিশা ভয়ে কাঁপছে কাঁপছে। কাঁদতে কাঁদতে ওর চোখ, নাকের ডগা সব একদম লাল হয়ে গেছে। দিশাকে এতটা ভয় পেতে দেখে অভির ওর প্রতি ভীষণ মায়া হলো। সাথে অনুশোচনাও হলো এটা ভেবে যে এতটা ভয় দেখানো ঠিক হয়নি। দিশা অভির দিকে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল, আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। আমি আর কখনো আপনাদের বাড়িতে আসব না। আমার উপর একটু দয়া করুন প্লিজ। আপনি যদি আজকে আমার সাথে উল্টাপাল্টা কিছু করেন তাহলে আমার বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। আমি নিজেকেই নিজে শেষ করে দিতে বাধ্য হব। একজন ধর্ষিতার তকমা গায়ে লাগিয়ে কিছুতেই আমি বেঁচে থাকতে পারবো না। বিশ্বাস করুন, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আপনাদের বাড়িতে আসি না। আসলে আমার তো মা নেই, আর বাবা থেকেও নেই। তাই আমি বারবার ভালো মায়ের কাছে ছুটে আসি। ওনাদের কাছে আসলে মনে হয় আমি আমার মা বাবাকে ফিরে পেয়েছি। আমি ওনাদের নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই তো ওনাদের ভালোবাসা উপেক্ষা করতে পারি না। কিন্তু আজকের পর থেকে আমি কখনো আর এই বাড়িতে আসব না। আর আমার জন্য আপনাকে ওনাদের কাছে বোকাও শুনতে হবে না। অভি এক দৃষ্টিতে দিশার দিকে তাকিয়ে আছে। ও ভালো করেই বুঝতে পারছে দিশা খুব ভয় পেয়েছে। ওর নিজের উপরই এখন রাগ লাগছে। কি দরকার ছিল এতটা ভয় দেখানোর? শুধু শুধু একটা হাসি খুশি মেয়েকে এইভাবে কাঁদালো।
একটা মেয়ের কাছে যে নিজের সম্মানের থেকে দামি আর কিচ্ছু নেই সেটা তো ও ভালো করেই জানে। তারপরেও কেন যে এই রকম ফালতু মজাটা করতে গেল। অভি দিশার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওকে বেডের উপর বসিয়ে দিয়ে নিজে ওর সামনে 2 হাঁটু গেড়ে বসল। তারপর দিশার গালে দুহাত রেখে অপরাধী ভঙ্গিতে বলল, আই অ্যাম সরি। আমি তোমার সাথে মজা করেছি। বিলিভ মি, ওই কথাগুলো আমি একদম সিরিয়াসলি বলিনি। আমি শুধু তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু তুমি যে এতটা ভয় পেয়ে যাবে সেটা বুঝতে পারিনি। অভির কথা শুনে দিশার দেহে যেন প্রাণ ফিরে আসলো। ও এতক্ষণ নিজের সম্মান হারানোর ভয় হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছিল। ভেবেছিল আজকে এখানেই হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। দিশা মাথাটা নিচু করে হিচকি দিতে দিতে কাঁদতে লাগত। অভি দিশার চোখের পানি মুছে দিতে দিতে বলল, স্টপ ক্রাইং দিশা। এভাবে কেঁদো না প্লিজ। দেখো, আমি কোনো মেয়েদের কখনো অসম্মান করি না। আর তোমাকে অসম্মান করার তো প্রশ্নই আসে না। এমনিতেই তুমি আমারই হবে। তাহলে আমি তোমার সাথে শুধু শুধু কেন জোর করে কিছু করতে যাব? আর তোমাকে বারবার ছুটে ছুটে তোমার ভালো মায়ের কাছে আসতে হবে না। আমি খুব শীঘ্রই তোমাকে পার্মানেন্টলি এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছি। কথাটা বলতে বলতে অভির চোখ গেল দিশার পায়ের দিকে। দেখল দিশার পায়ের একটা নখ উঠে গিয়ে সেখান থেকে গলগল করে রক্ত পড়ছে। অভি বুঝতে পারল এটা তখন টেবিলের কোনায় পা লেগে পড়ে যাওয়ার জন্য হয়েছে। ও দিশার হাতের দিকে তাকিয়ে দেখল হাত জোরে চেপে ধরার জন্য ওর হাতেও লালা র্যাশ পড়ে গেছে। অভি মুখ থেকে একটা বিরক্তিকর চ শব্দ উচ্চারণ করে বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ওয়ার্ড্রোব খুলে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগল। এদিকে দিশা অভির কথা শুনে কান্না বন্ধ করে হতবম্ব হয়ে বসে আছে। ও অভির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আমি আপনারই হব মানে কি? আর আপনি কিভাবেই বা আমাকে এই বাড়িতে পার্মানেন্টলি নিয়ে আসার ব্যবস্থা করবেন? ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 44। এদিকে দিশা অভির কথা শুনে কান্না বন্ধ করে হতবম্ব হয়ে বসে আছে। ও অভির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, আমি আপনারই হব মানে কি? আর আপনি কিভাবেই বা আমাকে এই বাড়িতে পার্মানেন্টলি নিয়ে আসার ব্যবস্থা করবেন? অভি কিছু না বলে চুপচাপ ওয়ার্ড্রোব থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে নিয়ে এসে দিশার সামনে এক হাঁটু গেড়ে বসল। দিশা অভিকে চুপচাপ থাকতে দেখে বলল, কি হলো, আমার প্রশ্নের অ্যান্সার দিন। অভি দিশার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সেটা না হয় সময় হলেই জানতে পারবে। আপাতত চুপচাপ ভালো মেয়ের মতো বসে থাকো। তোমার পাটা ব্যান্ডেজ করতে হবে, অনেকখানি ছিলে গেছে। বলেই অভি দিশার কাটা পাটা তুলে নিজের হাঁটুর উপরে রেখে ব্যান্ডেজ করতে লাগল। অভি দিশার পা ধরেছে দেখে দিশা অভির হাঁটুর উপর থেকে পাটা নামিয়ে তড়িঘড়ি করে বলল, এ কি, আপনি পায়ে হাত দিচ্ছেন কেন? আপনাকে ব্যান্ডেজ করতে হবে না। আমাকে ফার্স্ট এইড বক্সটা দিন, আমি নিজেরটা নিজে করে নিতে পারবো। দিশার কথা শুনে অভি রাগী চোখে দিশার দিকে তাকালো। অভিকে এভাবে তাকাতে দেখে দিশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অভি দিশার পাটা আবার নিজের হাঁটুর উপর তুলে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ আমাকে আমার কাজটা করতে দাও। শুধু শুধু আমার রাগ উঠিও না। আমি রেগে গেলে তোমার হাত পায়ের যে ভালো আঙুলগুলো আছে ওগুলো এটার মতো হয়ে যাবে, বুঝলে? কথাটা বলেই অভি আবার ব্যান্ডেজ করাই মনোযোগ দিল। দিশা শুকনো একটা ঢোক গিলে চুপচাপ মাথা নিচু করে বসে রইল। অভি দিশার পায়ের আঙুলে ব্যান্ডেজ করে হাতের র্যাশপোর জায়গায় ওয়েনমেন্ট লাগিয়ে দিল। তারপর বসা থেকে দাঁড়িয়ে ফার্স্ট এইড বক্সটা আবারও ওয়ার্ড্রোপে রেখে দিশাকে উদ্দেশ্য করে বলল, পেইন কিলার খেতে হবে, দুপুরে কিছু খেয়েছো? দিশা ডানে বামে ঘাড় ঘুরিয়ে না সূচক মাথা নাড়াল। অভি একটা দীর্ঘশ্বাস ফেলে দিশার কাছে গিয়ে ওকে ঝট করে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় দিশা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। দিশা চোখ বড় বড় করে অভির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, এ কি, হঠাৎ এভাবে কোলে তুলে নিলেন কেন? প্লিজ নামান আমাকে। অভি দিশাকে নিয়ে ওর রুম থেকে বের হতে হতে বলল, তোমাকে আলিশার রুমে রেখে আসতে যাচ্ছি। এখন বাড়িতে অনেক মেহমান আছে। তোমাকে আমার রুমে দেখলে শুধু শুধু উল্টাপাল্টা কিছু ভেবে বসে থাকবে। কথাটা বলে অভি সামনে তাকাতেই দেখল সারিকা সাইফা আলিশাকে নিয়ে সবেমাই রুম থেকে বের হয়েছে। ওরা অভির কোলে দিশাকে দেখে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। তিনজনই রসগোল্লার মতো চোখ বড় বড় করে অভির দিকে তাকিয়ে রইল।
অভি ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলল, কিরে এভাবে মূর্তির মতো সামনে দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। অভির কণ্ঠস্বর কানে আসতেই ওদের হুঁশ ফিরে আসলো। আলিশা অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, তুই দিশাকে কোলে করে কোথা থেকে নিয়ে আসলি? আর কি হয়েছে ওর? অভি বিরক্তির স্বরে বলল, ওয়াশরুমে পড়ে গিয়েছিল, পা কেটে গেছে। সাইফা সন্দিহান কণ্ঠে বলল, ওয়াশরুমে পড়ে গিয়েছিল তো তোমার কোলে কিভাবে আসলো? দিশা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এইভাবে অভির কোলে থাকা অবস্থায় যে ওদের সামনে পড়ে যাবে সেটা ও ভাবতেই পারেনি। অভি বিরক্তিতে নাক মুখ কুঁচকে সাইফাকে উদ্দেশ্য করে বলল, দিশা ওয়াশরুমে পড়ে গিয়ে জোরে চিৎকার দিয়েছিল। আমি ওর চিৎকারের শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি ও ফ্লোরে পড়ে আছে। তাই ওকে কোলে তুলে নিয়ে আসলাম, আলিশার রুমে রেখে যাব বলে। সারিকা ফিক করে হেসে দিয়ে বলল, আচ্ছা আপিকে যখন ওয়াশরুম থেকে এখানে নিয়ে এসেছো তাহলে আপির পায়ে ব্যান্ডেজ আসলো কোথা থেকে? আর আপির চিৎকারের শব্দ তুমি একা শুনতে পেলে কিভাবে? বাড়িতে এত লোক তারা কেন শুনতে পেল না? সারিকার কথা শুনে আলিশা আর সাইফা ফিক করে হেসে দিল। দিশা লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অভি আলিশা, সারিকা, সাইফাকে ধমক দিয়ে বলল, তোদের এত প্রশ্নের অ্যান্সার দিতে আমি বাধ্য না। সর সামনে থেকে। বলেই অভি হনহন করে আলিশার রুমের মধ্যে ঢুকে গেল। আর ওরা অভির যাওয়ার দিকে তাকিয়ে হাহা করে হেসে দিল। সারাদিন সবাই অনেক হই হুল্লোড় করল। তারপর দুপুরে লাঞ্চ করার পর সবাই একসাথে বসে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল। 1 সপ্তাহ পরে বিয়ের তারিখ নির্ধারণ করা হলো। অবশ্য সবাই মোটামুটি সুস্থ হলেও আহান এখনো অসুস্থ। তাই সবাই মিলে বিয়ের ডেটটা আরও পেছোতে চেয়েছিল কিন্তু আহান বারণ করে দিয়েছে। আহান বলেছে ও এখন একদম ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। তাই তাড়াতাড়ি বিয়ের ডেটটা রাখা হয়েছে। বাকিরা পুরোপুরি সুস্থ না হলেও এমনিতে ঠিক আছে, তবে ওদের সবার শরীরেই কোথাও না কোথাও কাটা ছেঁড়ার দাগ। মেঘের গায়ের কাঁচ ফোটার দাগগুলো এখন আর নেই। সব সময়ের সাথে সাথে মিলিয়ে গেছে। কিন্তু ড্রাগসটা ওর উপরে খুব খারাপ ভাবে এফেক্ট করেছিল তাই এখনো মাঝে মাঝে ওর মাথার মধ্যে ঝিমঝিম করে। সন্ধ্যার দিকে আহানরা সবাই অভিদের বাসা থেকে চলে আসলো। সবাই যার যার গাড়ি নিয়ে নিজ গন্তব্যে চলে গেল। আহান এসে মেঘদের বাসার গেটের সামনে গাড়ি থামালো। আহানকে গেটের সামনে গাড়ি থামাতে দেখে মেঘ আহানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এ কি গাড়ি এখানে থামালেন কেন, ভিতরে যাবেন না? আহান সামনের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে বলল, না ইচ্ছে করছে না, তুমি যাও। মেঘ জানে আহান একবার যখন মানা করেছে তখন আর হাজারবার বললেও যাওয়ার জন্য রাজি হবে না। তাইও আর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ির দরজা খুলে বাইরে নামার জন্য পা বাড়ালো। ঠিক তখনই আহান মেঘের কোমরে এক হাত রেখে হেটকা টান দিল। হঠাৎ এভাবে টান দেওয়ায় মেঘ গিয়ে হুমড়ি খেয়ে আহানের বুকের উপর পড়ল। আহান তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের চোখে চোখ রাখল। হঠাৎ আহানকে এভাবে তাকাতে দেখে মেঘ ভীষণ অবাক হল। আহান এক হাত দিয়ে মেঘের গাল আস্তে করে চেপে ধরে শান্ত স্বরে বলল, সুইটহার্ট, ভুল করেও আবিরের ধারে কাছে যাওয়ার চেষ্টা করবে না। ওর থেকে 100 হাত দূরে থাকবে। আর কথা তো একদমই বলবে না। যেখানেই থাকো না কেন, আমি যখনই কল করব সাথে সাথে ফোন পিক করবে। মেডিসিনগুলো ঠিকঠাক মতো খাবে। আর তোমার ওই সো কল্ড পরিবারের লোকদের থেকেও যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। মনে থাকবে? মেঘ উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। মেঘের সম্মতি পেয়ে আহান মেঘের গালে আরেকটু জোরে চাপ দিয়ে ওর দিকে ঝুঁকে বলল, আমার একটা কথারও যদি অমান্য করেছ টিয়া পাখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেঘ বাসায় ফিরে রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে চুপচাপ বসেছিল। কিন্তু মীরা রহমান এসে মেঘকে নিচে ডেকে নিয়ে গেল। মেঘ প্রথমে যেতে চায়নি কিন্তু মীরা রহমানের ধমক শুনে যেতে বাধ্য হল। মীরা রহমান ট্রেতে স্ন্যাক্স সাজিয়ে মেঘের হাতে ধরিয়ে দিয়ে মেঘকে ওগুলো ড্রয়িং রুমে গেস্টদের কাছে দিয়ে আসতে বললেন। মেঘ এক প্রকার বাধ্য হয়েই স্ন্যাক্সের ট্রেটা হাতে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। তখনই বাহির থেকে ফোন টিপতে টিপতে বাসার ভিতরে প্রবেশ করল মিহির। মিহিরকে ভিতরে ঢুকতে দেখেই মেঘ ট্রেটা হাতে নিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। এখন না জানি এই ছেলে কি একটা ঝামেলা বাজাবে।
মিহির সামনে এগিয়ে আসতে আসতে ওর চোখ গেল মেঘের দিকে। ও ভালো করে মেঘের দিকে তাকাতেই দেখল মেঘের হাতে খাবারের ট্রে। মিহিরের আর বুঝতে বাকি রইল না মেঘ খাবারের ট্রেটা কেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মিহিরের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। ও ওর ফোনটা প্যান্টের পকেটে ঢুকিয়ে মেঘের সামনে গিয়ে ওর হাত থেকে ট্রেটা ছো মেরে নিয়ে জোরে ফ্লোরে আছাড় মারল। ট্রেটা এতটাই জোর আছাড় মারল যে ওটা ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ করে উঠল। আবিরেরা সবাই এতক্ষণ ড্রয়িং রুমে বসে নিজেদের মতো কথা বলছিল। হঠাৎ কাঁচ ভাঙার বিকট শব্দ কানে আসতেই ওরা সবাই ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। মীরা রহমানও কাঁচ ভাঙার শব্দ শুনে কিচেন থেকে ছুটে এলেন। মিহির মেঘকে উদ্দেশ্য করে রেগে চিল্লিয়ে বলল, তোকে এসব করতে কে বলেছে মেঘ? বাড়িতে কি লোকের অভাব পড়েছে যে আমার বোনকে খাবার সার্ভ করতে হবে? মিহিরের চিৎকারে ওখানে উপস্থিত সবাই কেঁপে উঠল। মীরা রহমান মিহিরকে উদ্দেশ্য করে বললেন, মিহির, ওগুলো আমিই মেঘকে সার্ভ করতে বলেছি। আর নিজের বাড়ির লোকদের সার্ভ করবে সেটা তো খারাপ কিছু না। তাহলে তুমি এত ওভার রিয়্যাক্ট করছো কেন? ব্যাস, মীরা রহমানের এইটুকু কথা আগুনে ঘি ঢালার মতো কাজ করল। মিহির রেগে সামনে থাকা একটা টি টেবিলের উপর একটা জোরে লাথি মারল। টেবিলটা সাথে সাথে কাত হয়ে পড়ে গেল। মিহির রেগে চিল্লিয়ে ওর মাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার বোনকে দিয়ে এদের সার্ভ করাচ্ছ আর আমাকে জিজ্ঞেস আমি ওভার রিয়্যাক্ট কেন করছি? আমার বোন এদের জন্য কষ্ট করে সার্ভ করবে আর এরা বসে বসে গরুর মতো গিলবে? মিহিরের কথা শুনে মীরা রহমান ধমক দিয়ে বললেন, মিহির, মুখ সামলে কথা বলো। এনারা তোমার গুরুজন হয়, এরা আমার কেউ হয় না। তোমাদের যত খুশি এনাদের নিয়ে আদিক্ষেতা করো, কিন্তু আমাকে আর মেঘকে একদম এসব ড্রামার মধ্যে জড়াবে না। এদের কোনো কাজে মেঘকে টানবে না। যদি আরেকবার দেখেছি তুমি এদের কোনো কাজ মেঘকে দিয়ে করিয়েছ তাহলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দিব। সব কিছু পুড়িয়ে শেষ করে দেব। আশা করি আমার রাগ সম্পর্কে তোমাদের ভালোই ধারণা আছে। তাই যাই করবে ভেবে চিন্তা করবে। বলেই মিহির আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেঘকে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। আর বাকিরা সবাই মিহিরের ব্যবহার দেখে হতবম্ব হয়ে বসে রইল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব ৪৫। শহরের ব্যস্ত রাস্তার মধ্যেও মোটামুটি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে মিহির। পাশেই মেঘ দুই কানে হাত চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে আছে। মিহিরের সেই দিকে কোনো হুঁশি নেই। ও নিজের মতো করে গাড়ি চালাচ্ছে আর রাগে ফুঁসছে। তখন মিহির মেঘকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেই সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। মেঘ মিহিরের রাগ দেখে আর কিছু বলার সাহস পায়নি। চুপচাপ মিহিরের সাথে ও নিজেও চলে এসেছে। কিন্তু গাড়িতে ওঠার পরই মেঘের এমন মনে হচ্ছে ও গাড়িতে নয়, এরোপ্লেনে বসে আছে। মিহির গাড়ির স্পিড এতটা বাড়িয়েছে যে ওদের সামনে থাকা গাড়িগুলো একে একে ওদের পিছনে চলে যাচ্ছে। মেঘ অনেকবার মিহিরকে বারণ করেছে এত জোরে গাড়ি না চালানোর জন্য। কিন্তু মিহির মেঘের কোনো কথাই কানে তোলেনি। ও নিজের ইচ্ছে মতো ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। নিজের সব রাগ গাড়ির উপরে ঝাড়ছে। মেঘ অতিরিক্ত ভয়ে চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে। হঠাৎ করে গাড়িটা থেমে যেতেই মেঘ চোখ খুলে সামনে তাকালো। দেখল গাড়িটা খান মেনশনের সামনে দাঁড়িয়ে আছে। মেঘ ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল মিহির সিটের সাথে সোজা হয়ে হেলান দিয়ে বসে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এক পলক মিহিরের দিকে তাকিয়ে ঝটফট করে গাড়ি থেকে নেমে গেল। তারপর মিহিরকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলল, গর্দভ কোথাকার, আরেকটু হলেই তো আমার প্রাণপাখি খাঁচা ছাড়া হয়ে যেত। তোর কোনো কমন সেন্স নেই? এইভাবে স্টুপিডের মতো কেউ কার ড্রাইভ করে? আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? মিহির মেঘের কথায় কোনো পাত্রাই দিল না। ও চুপচাপ গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজাটা লক করে হনহন করে বাড়ির ভিতরে চলে গেল। মেঘ মিহিরকে চলে যেতে দেখে ও নিজেও মিহিরের পিছু পিছু বাসার ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো। আহান আর আসিফ খান সোফায় বসে বিজনেস রিলেটেড কিছু কথা ডিসকাস করছিল। মোনা খান কিচেনে রাতের রান্না করছিলেন। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠতেই আহান এবং আসিফ খানের দৃষ্টি দরজার দিকে গেল। একজন সার্ভেন্ট এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই মিহির হনহন করে বাসার মধ্যে প্রবেশ করল। ওর পিছনে পিছনে মেঘ মাথা নিচু করে চুপচাপ ভিতরে প্রবেশ করল।
এই সময়ে মেঘ আর মিহিরকে হঠাৎ এই বাড়িতে দেখে আসিফ খান, আহান দুজনেই অবাক হল। মোনা রহমানও কলিং বেলের শব্দ শুনে কিচেন থেকে ড্রয়িং রুমে এসে ওদের দেখে বেশ অবাক হলেন। এমনিতে মিহির যখন তখন এই বাড়িতে চলে আসে আহিরের সাথে, কিন্তু মেঘ বিনা নোটিশে এভাবে হঠাৎ করে কখনো এই বাড়িতে আসে না। তাছাড়া মিহিরকে দেখেই বোঝা যাচ্ছে ও ভয়ঙ্কর রেগে আছে। মোনা খান মিহিরের দিকে এগিয়ে এসে ওকে উদ্দেশ্য করে বলল, বাবাই এত রেগে আছিস কেন? কিছু কি হয়েছে? এখন অবধি কিছুই হয়নি, তবে খুব তাড়াতাড়ি হবে। আমি ওই রহমান পরিবারের সবাইকে খুন করে মাটিতে পুঁতে দিব, সাথে তোমার বোন আর তার ওই মহান হাজবেন্ডকেও। রাগী কণ্ঠে কথাটা বলেই মিহির সিঁড়ি দিয়ে উপরে চলে গেল আহিরের রুমের দিকে। মোনা খান অনেকবার মিহিরকে পিছন থেকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কে কি বলেছে, কিন্তু মিহির ওনার প্রশ্নের কোনো অ্যান্সারই করল না। মিহির উপরে যেতেই সবার চোখ গেল মেঘের উপর। মেঘের চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। আহান ওর হাতে থাকা পেনটা আঙুলে নিয়ে ঘোরাচ্ছে আর সূক্ষ্ম চোখে মেঘকে অবজার্ভ করছে। হঠাৎ মেঘের এইভাবে ভয় পাওয়ার কারণটা ওর মাথায় ঢুকছে না। মেঘ বারবার আহানের দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু আহানের এমন সূক্ষ্ম চাহনি দেখে আবার ভয়ে চোখ নামিয়ে নিচ্ছে। আসিফ খান বসা থেকে উঠে এসে মেঘের মাথায় এক হাত রেখে ওকে উদ্দেশ্য করে আহ্লাদী কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মুটা? এতটা ঘাবড়ে আছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? মেঘ একটা জোরপূর্বক হাসি দিয়ে বলল, না পাপা, আমাকে আবার কে কি বলবে? কেউ কিছু বলেনি তো। তাহলে এতটা ভয় পেয়ে আছো কেন? আর মিহিরি বা এত রেগে আছে কেন? বাড়িতে কিছু হয়েছে? আসিফ খান কথাটা বলতেই মেঘ দ্রুত কণ্ঠে বলল, না না, বাড়িতে কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাকই আছে। আসলে পাপা আমি একটু ক্লান্ত, তাই হয়তো আমাকে এই রকম দেখাচ্ছে। আর ভাইয়া কেন রেগে আছে আমি জানি না। মেঘের কথা শুনে আহাদ খান এক হাতে মেঘকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, কিছু না হলেই ভালো রে আম্মুটা, তোকে নিয়েই আমার যত চিন্তা। আহান, আহির, মিহির ওরা যেটা চায় সেটা ঠিক ওরা আদায় করে নেয়, হয় সোজা পথে না হলে বাঁকা পথে। ওদের নিয়ে আমাকে কখনো ভাবতে হয় না। কিন্তু তুই তো কখনো কিছু মুখ ফুটে চাস না। তোর ভালো লাগা খারাপ লাগার বিষয়ে কাউকে কিচ্ছু বলিস না। হাজার কষ্ট হলেও নিজের পছন্দের জিনিসগুলো অন্যদের দিয়ে দিস। তাই তো তোকে নিয়ে আমাকে সব সময় ভাবতে হয়। আসিফ খানের কথা শেষ হতেই মেঘ ম্লান হেসে আহাদ খানকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, আমাকে নিয়ে তোমরা কেন এত চিন্তা করো পাপা? আমি মুখ ফুটে কিছু না চাইতেন তোমরা সবকিছু আমার সামনে এনে হাজির করো। আমাকে কখনো কিছু চাওয়ার সুযোগই তো তোমরা দেও না। তাহলে কিভাবে চাইবো বলো? মোনা খান এক দৃষ্টিতে আসিফ খান আর মেঘের দিকে তাকিয়ে আছেন। ওনার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। উনি মাঝে মাঝে বলেই যান যে আসিফ খান আর মেঘের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। ওদের দুজনকে দেখলে যে কেউ খুব সহজেই বিশ্বাস করবে ওরা বাবা মেয়ে। কখনো কখনো মোনা খানের মনে হয় ওনার থেকে মেঘকে আসিফ খান বেশি ভালোবাসে। কারণ উনি আজ অবধি কখনো আসিফ খানকে মেঘের সাথে রাগী স্বরে কথা বলতে শুনেনি। আহান, আহির, মিহির থেকে শুরু করে ওনার রাজনৈতিক, ব্যবসায়িক সেক্টরে যত লোক আছে তাদের সবার সাথে উনি বেশ স্ট্রিক্টলি কথা বলেন। একমায় মেঘের সাথেই আসিফ খান সব সময় আহ্লাদী কণ্ঠে কথা বলে। এই 4 বছরে উনি কখনো মেঘকে একটা ধমকও দেননি। মেঘ আসিফ খানকে ছেড়ে দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, পাপা আমি খুব ক্লান্ত, একটু ফ্রেশ হয়ে আসি প্লিজ। তারপর আমরা দুই বাবা মেয়ে মিলে জমিয়ে আড্ডা দিব। মেঘের কথা শুনে আসিফ খান মেঘের গাল টেনে দিয়ে বললেন, ওকে আম্মুটা যাও ফ্রেশ হয়ে আসো। মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে হাতমুখ মুছতে মুছতে বের হলো। বের হয়েই বেডের উপর টাওয়েলটা রেখে পিছনে ঘুরতেই দেখল আহান হনহন করে রুমের মধ্যে ঢুকে ঠাস করে রুমের দরজাট লক করে দিল। আহানকে হঠাৎ এভাবে আসতে দেখে মেঘ কিছুটা ভ্যাবাচ্যাগা খেয়ে গেল। আহান দরজাট লক করে দিয়ে পিছনে ঘুরে এক পা করে মেঘের দিকে আগাতে আগাতে বলল, এতটা অবাক হওয়ার কিছুই নেই। আমি তোমার রুমে কখনোই পারমিশন নিয়ে ঢুকিনি আর ঢুকবো না। আমার যখনই ইচ্ছে তখনই এভাবে চলে আসব। যাই হোক, এইবার বলো আজকে বাড়িতে কি হয়েছিল? আহানের প্রশ্ন শুনে মেঘের চোখে মুখে আবার ভয়ের ছাপ ফুটে উঠল।
ও জানে আহান যদি এখন বাড়িতে ঘটা ঘটনাটা জানতে পারে তাহলে হয়তো আবার একটা বর্ষর ঝামেলা হবে। এই মুহূর্তে কোনো ঝামেলার সৃষ্টি হোক সেটা মেঘ কিছুতেই চাইছে না। একবার হিয়ানের বিয়েটা মিটে যাক, তারপর যা হওয়ার হবে। মেঘ কাচুমাচু করে দাঁড়িয়ে নিমনিমে কণ্ঠে বলল, বাড়িতে কি হবে? কিছুই তো হয়নি। আহান হাঁটতে হাঁটতে মেঘের একদম কাছে এসে বলল, কিছুই হয়নি তাহলে তুমি আমার প্রশ্ন শুনে এতটা ভয় পাচ্ছ কেন? মেঘ শুকনো একটা ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল, কোথায় ভয় পোপাচ্ছি? আহান মেঘের দিকে আরেকটু এগিয়ে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ভয় পাচ্ছ না তাহলে তোমার গলা কাঁপছে কেন? আহানকে এগিয়ে আসছে দেখে মেঘ পিছিয়ে গিয়ে একদম খাটের সাথে লেগে দাঁড়ালো। তারপর মাথাটা নিচু করে বলল, কোথায় গগলা কোকাপছে? মেঘের কথা শেষ হতেই আহান মেঘের কোমরে হাত রেখে একটানে মেঘকে নিজের বুকে এনে ফেলল। তারপর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমার সাথে মিথ্যা বলার চেষ্টাও করো না মেঘ পড়ি। আমার সাথে মিথ্যা বলার ফল তোমার জন্যও ভালো হবে না। আর যাদের জন্য বলছো তাদের জন্যে তো আরোই ভালো হবে না। তাই বলছি ভালোয় ভালোয় সত্যিটা বলে দাও। মেঘ আহানের দিকে একবার অসহায় চোখে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলল। মেঘকে চুপ করে থাকতে দেখে আহান মেঘের কোমর একটু চেপে ধরে বলল, ওকে টিয়া পাখি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি যদি ভেবে থাকো তুমি না বললে আমি কিছুই জানতে পারবো না, তাহলে তুমি ভুল ভাবো। তোমার বিষয়ে কোনো খবর নিতে আমার শুধু কয়েক সেকেন্ড লাগবে। ভেবেছিলাম তোমার মুখ থেকে সত্যিটা শুনবো, কিন্তু তুমি যখন বলবেই না, তখন আমি না হয় নিজেই সবটা জেনে নিব। একবার সত্যিটা জানতে পারি তারপর তোমার ক্লাস নিচ্ছি। আহানের কথা শুনে মেঘ কাদো কাদো মুখ করে আহানের দিকে তাকালো। আহান মেঘকে ছেড়ে দিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যেতে যেতে মেঘকে উদ্দেশ্য করে বলল, ডিনারের সময়ে চুপচাপ নিচে চলে আসবে। খাবার না খাওয়ার জন্য যদি কোনো অজুহাত দেখিয়েছ তাহলে তোমাকে আমি সারা রাত পুলের মধ্যে দাঁড় করিয়ে রাখব। আহানের কথা শুনে মেঘ চিৎপটাং হয়ে বেডের উপর শুয়ে পড়ল, তারপর কাদো কাদো কণ্ঠে বলল, আল্লাহ, এটা আমি কাকে ভালোবাসলাম? কথায় কথায় শুধু হুমকি দেয়। এর থেকে তো আমার সিঙ্গেল লাইফই ভালো ছিল। বা 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 মেঘ নিচে নেমে আসিফ খান আর মোনা খানের সাথে কিছুক্ষণ গল্প গুজব করল। তারপর সবাই মিলে একসাথে ডিনার করতে বসল। খাওয়ার মধ্যেই মেঘ খেয়াল করল আহান, আহির, মিহির তিনজনই গম্ভীর মুখ করে খাবার খাচ্ছে। মোনা খান, আসিফ খানও বিষয়টা খেয়াল করলেন। ওনারা দুজন ওদের কয়েকবার জিজ্ঞেসও করলেন ওদের কি হয়েছে, কিন্তু ওরা এটা সেটা বলে কথা এড়িয়ে গেল। ওরা অ্যারিরে যাচ্ছে দেখে মোনা খান আসিফ খানও বেশি জোর করলেন না। সবাই চুপচাপ যে যার মতো খেতে লাগল। খাওয়া শেষে আহান বসা থেকে দাঁড়িয়ে মিহিরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, মিহির, নিজের রাগটাকে কন্ট্রোল করতে শেখ। রাগের মাথায় হুটহাট কোনো কাজ করে ফেলাটা চরম বোকামি। আজকে তুই যেটা করেছিস তাতে তোর বোনের কত বড় ক্ষতি হতে পারত তোর ধারণা আছে? আহানের কথা শুনে মিহির অবাক হয়ে আহানের দিকে তাকালো। কারণ ও আহানকে সন্ধ্যায় ঘটে যাওয়া বিষয়টা কিছুই জানায়নি। ইনফ্যাক্ট এখানে আসার পর আহানের সাথে ওর কথাই হয়নি। মিহিরকে এভাবে তাকাতে দেখে আহান একটা বাঁকা হাসি দিয়ে বলল, এভাবে তাকানোর তো কিছু নেই মিহির। তুই না বললেও আমার কাছে সব খবরই আসে, সেটা তো তোর ভালো করেই জানার কথা। যাই হোক, আজকে যাই করেছিস, ভবিষ্যতে যেন কখনো এরকম কিছু করতে না শুনি। সব সময় সাবধানে ড্রাইভ করবি, না হলে তোর ড্রাইভিং লাইসেন্স বাতিল করানো ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। কথাটা বলেই আহান কোনোদিক না তাকিয়ে সোজা উপরে চলে গেল। মিহির আহানের যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটটা বাচ্চাদের মতো ফুলিয়ে রাখল। রাত 2:30। মাঝরাতে হঠাৎ করেই দিশার ঘুমটা ভেঙে গেল। ও ধরফর করে শোয়া থেকে উঠে বসল। ওর সারা শরীর কেমন থরথর করে কাঁপছে। গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে এখনই পানির তেষ্টায় প্রাণটা বেরিয়ে যাবে। দিশা পাশে তাকিয়ে দেখল আলিশা গভীর ঘুমে তলিয়ে আছে। ও ভাবল আলিশাকে ডাকবে, কিন্তু পরেক্ষণেই আবার ভাবল সারাদিন আলিশার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই ওকে ডাকাটা উচিত হবে না। দিশা কোনো রকম শোয়া থেকে উঠে দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়াতেই পায়ে ব্যথায় কুকিয়ে উঠল। নখের ভিতরে এখনো যন্ত্রণা হচ্ছে। ও খাটের একপাশ ধরে ভর দিয়ে দাঁড়িয়ে সারা রুমে চোখ বুলালো।
কিন্তু রুমের কোথাও কোনো পানির বোতল রাখা নেই। হয়তো এত ঝামেলার মধ্যে আলিশা পানি রাখতে ভুলে গেছে। এটা ভেবে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। দিশা দেয়ালে ভর দিয়ে আস্তে আস্তে সিঁড়ির কাছে আসলো। এসে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। অর্ধ সিঁড়িতে নামতেই দেখতে পেল অভি পানির বোতল হাতে নিয়ে উপরের দিকেই আসছে। অভিকে দেখে দিশা দাঁড়িয়ে গেল। অভিও এত রাতে দিশাকে এখানে এভাবে দেখে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। দিশা খেয়াল করল অভি ওর দিকে পুরো ভূত দেখার মতো চমকে তাকিয়ে আছে। অভিকে এভাবে তাকাতে দেখে দিশা ভ্রু কুঁচকে নিজের শরীরের দিকে তাকালো। তাকিয়েই ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ ওর যে পিপাসা পেয়েছিল সব মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। ও চোখ দুটো রসগোল্লার মতো করে একবার নিজের শরীরের দিকে তাকাচ্ছে, আরেকবার অভির দিকে তাকাচ্ছে। দিশা তাড়াহুড়োয় নিজের ওড়না আনতেই ভুলে গেছে। ওর গায়ে যে ওড়না নেই সেটা এতক্ষণ ওর খেয়ালই ছিল না। দিশা আশেপাশে তাকিয়ে আর কোনো উপায় না পেয়ে নিজেকে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য পিছনে ঘুরে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। কিন্তু 2-3 সিঁড়ি উঠতেই অ্যাক্সিডেন্টালি ওর পাটা ফসকে গেল। পাটা ফসকে পড়ে যেতে নিলেই অভি দ্রুত এসে দিশাকে ধরে ফেলল। দিশা ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। ভয়ে ওর সারা শরীর কাঁপছে। কিছুক্ষণ পরে ওর খেয়াল হলো ওপরে যায়নি, কেউ ওকে ধরে রেখেছে। দিশা ফট করে চোখ খুলে সামনে তাকালো। তাকিয়েই দেখল অভি ওর কোমরে এক হাত দিয়ে ধরে রেখে ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিকে এভাবে তাকাতে দেখে দিশা শুকনো একটা ঢোক গিলল। অভি কোনো কথা না বলে আচমকা দিশাকে পাঁজকোলে তুলে নিল। তারপর উপরে এসে দিশাকে নিয়ে সোজা নিজের রুমে গিয়ে ওকে বেডের উপর এক প্রকার ছুঁড়ে মারল। হঠাৎ করে এভাবে ফেলে দেওয়ায় দিশা মুখ থেকে অস্ফুট স্বরে আহ বলে মৃদু চিৎকার দিল। অভি গিয়ে দরজাটা লক করে দিয়ে এসে দিশাকে একটানে শোয়া থেকে উঠিয়ে দাঁড় করালো। তারপর কোনো কথা না বলে দিশার গালে ঠাটিয়ে একটা চড় মারল। চড়টা খেয়ে দিশা তাল সামলাতে না পেরে উপুত হয়ে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ল। অভি আবারও দিশার বাহু ধরে টেনে দাঁড় করিয়ে ওর এক হাত পিছনে নিয়ে মুচড়ে ধরে বলল, গাধা কোথাকার, এইভাবে কেউ দৌড় দেয়? আজকে যদি পড়ে গিয়ে কিছু একটা হয়ে যেত তখন কি হতো? ঝগড়া করা ছাড়া আর কিছু শিখেছ জীবনে? মাথার মধ্যে কি একটুও বুদ্ধি আছে নাকি সবটাই গোবর ঢুকানো? অভির কথা মেঘের কান অবধি পৌঁছালেও ও মুখ থেকে একটাও কথা বলতে পারছে না। কারণ থাপ্পড়টা এতই জোরে পড়েছে যে দিশার মাথায় ঝিম ধরেছে। গালটা ভীষণ জ্বলছে। দিশাকে চুপ থাকতে দেখে অভি আবারও দিশাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। আর তুমি এত রাতে কোন সাহসে ওড়না ছাড়া নিচে গিয়েছিলে? হ্যাঁ, জানো বাড়িতে কত মেহমান আছে? আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তখন কি হতো একবার ভেবে দেখেছ? অভি দিশার হাত এত জোরে চেপে ধরেছে ব্যথায় ওর চোখ থেকে পানি পড়ছে। দিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার খুব পানির পিপাসা পেয়েছিল। শরীরটা খুব খারাপ লাগছিল। রুমে কোথাও পানি ছিল না। তাই আমি নিচে যেতে চেয়েছিলাম পানি খাওয়ার জন্য। বিশ্বাস করুন আমার একটুও খেয়াল ছিল না যে আমার গায়ে ওড়না নেই। দিশার কথা শুনে অভির ওর প্রতি অনেকটা মায়া হলো। ও দিশার হাতটা ছেড়ে দিল। তারপর জোরে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে নিজের রাগাটাকে কন্ট্রোল করে শান্ত স্বরে বলল, তোমার পানির পিপাসা লেগেছিল, তুমি আলিশাকে ডাকলেই পারতে। অথবা তোমার ফোন থেকে আম্মুকে বা আমাকেও তো ফোন দিতে পারতে। এত কষ্ট করে পা ব্যথা নিয়ে নিচে যাওয়ার কি দরকার ছিল? অভি যে হাতটা চেপে ধরেছিল দিশা ওই হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপির উপর দিয়ে সারাদিন এত ধকল গেছে তাই আর আপিকে উঠাইনি। আর আমার তখন খুব কষ্ট হচ্ছিল তাই কাউকে কল করার কথা মাথায় আসেনি। দিশার কথা শুনে অভির বুকের বাপাশে কেমন চিনচিনে ব্যথা অনুভব হলো। অভি দিশার দিকে তাকিয়ে দেখল ও এখনো চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গালে 5 আঙুলের স্পষ্ট ছাপ বসে আছে। অভি গিয়ে দিশাকে কোলে নিয়ে ওর বেডের উপর শুইয়ে দিল। তারপর ওর মাথার নিচে হাত দিয়ে মাথাটা একটু উঁচু করে ধরে ওকে পানি খাইয়ে দিল। দিশা পানি খাওয়ার পর আস্তে আস্তে বেটার ফিল করতে লাগলো। কিন্তু সন্ধ্যায় পেইন কিলারের সাথে ঘুমের মেডিসিন নেওয়ার কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। বেডে শোয়ার কিছুক্ষণ পরেই ঘুমের দেশে পাড়ি জমালো। দিশাকে ঘুমিয়ে পড়তে দেখে অভি একটা ওয়েনমেন্ট নিয়ে দিশার গালে লাগিয়ে দিল।
তারপর আস্তে করে ওর গায়ে কাঁথা টেনে দিয়ে ওর কপালে একটা গভীরভাবে চুমু খেল। তারপর বিড়বিড় করে বলল, তোমাকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবো পাখিটা। তোমাকে আর দূরে রাখা যাবে না। তুমি একদম নিজের খেয়াল নিজে রাখতে পারো না। এখন থেকে যা করার আমাকেই করতে হবে। কথাটা বলে অভি দিশার ঘুমন্ত মুখটার দিকে কিছুক্ষণ মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নিজেও সোফায় গিয়ে শুয়ে পড়ল। চলবে।